ঘটনা আছে আর যেটা শেয়ার করতে চান? এই ঘটনাটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটে গেছে। তো আমার এক চাচা ছিল, লিবিয়া থাকতো। ওই লিবিয়াতে একবার লিবিয়াতে কিছু গন্ডগোল হয়ে গেল কিছু বছর আগে, যখন কয়েক বছর আগে, তখন গাদ্দাফি সরকারকে যখন উৎখাত করা হয়, ওখানে তো অনেক যুদ্ধ গেছে, ওই সময়টার কথা বলছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তখন উনি কি ওই যুদ্ধ চলাকালীন সময়ে মারা যায়? হ্যাঁ। কিভাবে মারা যায়? উনি মারা যান, খাবার পেত না, তো না খেয়ে থাকতে থাকতে উনি মারা যায়। উনি কি এর আগেই লিবিয়াতে গিয়েছিলেন? উনি যুদ্ধ লাগার আগেই লিবিয়াতে? 2-2.5 বছর আগে গেছে। আচ্ছা, তো উনি মারা যাওয়ার পরে তখন কি রকম অবস্থায় ছিল যুদ্ধের আগে? যুদ্ধের আগে ভালো অবস্থা ছিল। আচ্ছা, বাড়িতে প্রতি মাসে ভালো টাকা পাঠাতো, কথা বলতো। তো উনি মারা যাওয়ার পরে যে উনার লাশ আসবে, লাশ আসলো, খবর দিল লাশ নিতে বাড়ি থেকে লোক আসে। কতদিন পরে লাশ আসে মারা যাওয়ার? 25 থেকে 30 দিন এরকম। আচ্ছা, খবর পাওয়ার 1 মাস পর আসে লাশ। তো লাশ আসার পর বাড়ি থেকে লোকজন আসলো, আমরা তো ঢাকায় থাকি, আমি আর আব্বু গেলাম এয়ারপোর্টে। লাশ দেওয়ার কথা ছিল 4টা, বিকেল 4টা। আমার চাচারা আসে, তারপরে আমার এক দাদা আছে আলালউদ্দিন, উনি আসে। তো লাশ দেওয়ার কথা বিকেল 4টায়, তো কি যেন প্রবলেম ছিল, লাশ দিতে দিতে রাত প্রায় 11:30 পৌনে 12টার মতো বাইরে গেছে আপনাদের কাছে যখন হস্তান্তর। হ্যাঁ। তখন অ্যাম্বুলেন্স নিতে আরো আধা ঘন্টা পার হয়ে গেল। 12টার দিকে আমরা রওনা দিলাম যত রেডি। আগে কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম নরসিংদীতে। আচ্ছা, নরসিংদীতে মুনহরদী থানায়। আমার আব্বু ছিল, আমি ছিলাম, আর আমার আরেকটা চাচা ছিল, আর আমার একটা দাদা ছিল। আমরা ছিলাম অ্যাম্বুলেন্সের ভিতরে লাশের সাথে, আর ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে আরেকজন ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট যে ও ছিল। আমরা এই কজন। আর উনারা যারা ছিলেন উনারা গাড়ি দিয়ে আগে চলে যায়। আমরা রওনা দিলাম আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো গাড়ি চলার পর, কালীগঞ্জ যাওয়ার পর একটা দোকান খোলা দেখে ড্রাইভার বলতেছে, ভাই আমি সন্ধ্যা থেকে তো কিছু খাই নাই, একটু হালকা নাস্তা পানি করবো। আব্বু বললো যে ঠিক আছে, নাস্তা পানি করবেন, ভালো কথা করেন। আব্বু বললো যে লাশটা কি একা গাড়িতে রেখে যাওয়া কি ঠিক হবে? আলালউদ্দিন দাদা বললো যে ঠিক আছে আমি থাকি। আমি বললাম যে আমিও থাকি, আমি খাওয়া দাওয়া করবো না, আমি অনেক কিছু খাইছি, আমি এখন আর খাবো না। তো দোকানটা মনে করেন এখান থেকে দূর ছিল, মানে 200 গজ, মানে অনেক ভিতরে দোকানটা ছিল। আচ্ছা, রাস্তা থেকে একটু? হ্যাঁ, রাস্তা থেকে। আর ওই জায়গায় গাড়ি নেওয়ার কোনো সিস্টেম ছিল না। মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে গাড়ি রাখার মতো, এরকম একটু জায়গায়। তো গাড়িটা এখানে রেখে ওনারা গেলেন। এখন আমরা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বাইর হলাম না। তো তার মানে 2 জন রয়ে গেলেন? হ্যাঁ, 2 জন রইলাম, আর লাস্টটা কফিনের ভিতরে। তো আমি বসে মোবাইল টিপতেছি, ওনার কানো হেডফোন, আমার কানো হেডফোন। হঠাৎ মনে করেন 5 কি 7 মিনিট, আরো কম হবে, তো ওনারা সবাই চলে আসলেন। আইসা কোনো কথা বলে না, চুপচাপ সবাই আসলেন। গাড়ি চলতে অনেকে চেনেন হয়তো, কালীগঞ্জ থেকে গাড়ি স্টার্ট করলো। আমরা ঘোড়াশাল ব্রিজ উপরে গেলাম, মাঝামাঝি গেছি। যে আমি তো বললাম যে এত তাড়াতাড়ি চলে আসলাম, ঘোড়াশাল গেলে আর নরসিংদী কতক্ষণ। তো ব্রিজ পার হওয়ার পর মানে আমি ড্রাইভারের দিক খেয়াল করলাম যে ড্রাইভার আমার দিক তাকিয়ে আছে, মানে খুব বড় বড় চোখ, আমার দিক না তো পিছনে, মানে ড্রাইভারের সিট থেকে পিছনের দিক তাকিয়ে আছে। আমি এটা কিভাবে সম্ভব? আমি ভালো, তখনও গাড়ি চলছে, ড্রাইভার পিছনের দিক, মানে এরকম একটা ড্রাইভারের দুনো হাত স্টিয়ারিং এ, ড্রাইভারের চোখ মুখ ফেস হচ্ছে, মাথা হচ্ছে আমার দিকে। মানে আমরা যদি ধরি যে পুরো ঘাটটা, মানে পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে পুরো মাথাটা। হ্যাঁ, ওকে। তারপর তো আমি দেখে, আমি যে হাত দিয়ে আমার দাদাকে ডাকবো, আমার হাত লড়াবার শক্তিটাও নাই। তখন যেভাবে ডাকলাম, কই কি হয়েছে? আমি কই এই যে দেখেন ড্রাইভারের দিক দেখেন। তাকায় দেখলো, কই এটা কিভাবে সম্ভব? এখন আব্বুর দিক তাকাইছি, আমরা এতক্ষণ কারোর দিকে খেয়াল করছিলাম না, ফোনে মন ছিল তো। তখন আমি আব্বুর দিক তাকাই, চাচার দিক তাকাই, এখন দেখি সবাই এরকম ভাবে তাকিয়ে আছে যেমন আমার মানে এরকম কোনো কাজ করছি। আপনার মধ্যে অদ্ভুত কিছু দেখতে? হ্যাঁ, এরকম ভাবে আব্বুর চোখ মুখ যেমন জ্বলতেছে, মানে রাগে, এরকম মানে রাগলে যেমন এরকম। তো আমি বললাম যে চাচা কি হয়েছে, কোথায় আসলাম, কি হইলো এগুলা? পরে বলতেছে আমিও তো কিছু বলতে পারতেছি না, তো এখন কি করব? আমি বাইরে কাকারে ফোন দিই, জসি কাকারে ফোন দিই। ওই ঠিক আছে দেন। এখন ফোন বাইর করে দেখে একটা নেটওয়ার্কও নাই। তো বলতেছে এখন কি হবে? আজকে তো মরা ছাড়া কোনো উপায় নাই। মানে এত ভয় পাইছি, সব শুকায় গেছে।
এরকম বলতেছি, উনি যা সুরা টুরা যা পারতো বলতেছে, আমি যা পারতাম বলতেছি, জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদতেছি আর বলতেছি। তো এমনি তখনও যে আপনার বাবাকে বা আপনার অন্যান্য যে আত্মীয় স্বজন ছিল সবাই আপনার দিকে তাকায় আছে খুব রাগ। হ্যাঁ, তখন আমাদের আর বুঝতে বাকি নাই যে এরা আমরা আব্বাও না চাচাও না, আর এই গাড়ি আমাদের কেউ না, ওরা এটা আমাদের সাথে অন্য কিছু ঘটতেছে। তো আমরা দরজা খোলার চেষ্টা করি, দরজা ভিতর থেকে লক হলে তো গাড়ির ভিতরে থাকলে খোলা যায়, কিন্তু আমরা দরজা খুলতে পারতেছি না। আমরা তো আল্লাহর নাম ডাকতেছি, তারপরে চিল্লি মানে একদম যা করা হয় আর কি। এরকম হইলে কিছুক্ষণ পরে গাড়ির বাইরে থেকে জোরে গাড়িতে যেমন থাপড় দিলে যেমন আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। লিফটটা হঠাৎ করে যেমন থামে গেলে মানে হঠাৎ করে একটা ঝাঁকুনি লাগে, হ্যাঁ এরকম একটা হলো। তখন দেখলাম যে দরজা ভিতর থেকেই লক করা। তখন তো লক খুলে দরজা খুললাম, তো আব্বু বলতেছে কি হয়েছে? আমি বলতেছি না কিছু হয়েছে না। কয় এতক্ষণ ধরে ডাকতেছি, 2টো মনে হয় বাজে না, এরকম টাইমে নাস্তা খাইতে গেছে, তখন টাইম হচ্ছে যে 3:30। আব্বু বলতেছে তোরে 20 মিনিট ধরে আমি দরজা ধাক্কাইতেছি, তুই দরজা খুলস না, ভিতর দিয়ে লক করে বসে রয়েছে। আমি বলতে পারি না। আব্বু বলতেছে কি হয়েছে, ভয় টয় পাইছস? আমি কই না। পরে বলতেছে এত ঘামাইছস? আমার শরীর ঘামায় একদম ভিতরে সব শুকিয়ে গেছে। আমি বলছি আব্বু আমার তাড়াতাড়ি পানি এনে দাও। পরে আব্বু বলতেছে বুঝতে পারছি তুই একটু ভয়ই পাইছস। আমি কই না। পরে আমি বাড়িতে গিয়ে পরে আর কি মানে দ্যাট মিন্স হচ্ছে যে যখন ওনারা গাড়ির দরজায় ধাক্কা দিচ্ছিল একটা পর্যায়ে পরে দেখেন যে গাড়ির ভেতরে আসলে আপনারা দুইজনই আছেন, আর কিছু নাই না। মানে এতক্ষণ আপনারা যেই মানুষগুলাকে দেখেছেন এবং আপনারা দেখছেন যে গাড়ি অনেক দূর চলে গেছে, গাড়ি একদম ঘোড়াশাল ব্রিজ পার হয়ে গেছে। গালিগঞ্জ হচ্ছে যে ওইটা পুরোটাই আপনাদের চোখের ইলিউশন ছিল। হ্যাঁ, আসলে গাড়িটা ওই জায়গায় ছিল। Oh my God, এটা আসলে কি বলা যায়, মানে পুরো কমপ্লিটলি একটা ইলিউশনের ঘটনা, জায়গায় থেকে পুরো অন্য একটা ওয়ার্ল্ডে চলে যাওয়ার মতো ঘটনা। তারপরে কি হলো? তারপরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে এরপরে পুরো রাস্তায় যখন গেলেন আপনারা, অরিজিনালি আপনার বাবা বা ড্রাইভার যখন আসলো তখন কি যাওয়ার পথে আর কোনো প্রবলেম হয়েছিল? না, তখন আর যাওয়ার পথে কোনো প্রবলেম হয়নি। বা লাশেরও তো কোনো প্রবলেম হয় না? কপিং তো ওভাবেই ছিল। কপিং ওভাবেই ছিল। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আব্বু বললো মুকেশ মনে হয় একটু ভয় পাইছে, ঘরে গোসল টোসল করা ঘরে না। তখন গোসল করে তারপরে গেলাম ঘরে, লাশের কাছে গেলাম আর কি। ঘরে তো না, লাশের কাছে, লাশ বারান্দায় রাখা হয়েছে। তখন আমি অনেক ভয় পাইছিলাম। এই ঘটনাটা আমি শেয়ার করবো বলছিলাম, কিন্তু আমি গাফুলতি করছি যে আমি যাবো না যাবো না এরকম। আমার ঘটনা কি এরা কি নেবে না নেবে এরকম। এটা হচ্ছে যে মানে আপনি একটু আনইজি অবস্থায় ছিলেন যে ডর টিম আপনার ঘটনা সিলেক্ট করবে কি করবে না। অবশ্যই ডর টিম কেন সিলেক্ট করবে না? যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে অবশ্যই ডর টিম সিলেক্ট করবে। একটা জিনিস আমি বলতে চাই যে লাশের গাড়ি নিয়ে যে ধরনের ঘটনা আছে, অনেক ঘটনাই শুনেছি, বাট আমার মনে হয় এই ঘটনাটা একটু অন্যরকম ছিল। আমি জানি না সবার কি মতামত, আমার কাছে যেটা মনে হয়েছে ঘটনাটা একটু অন্যরকম ছিল অন্যান্য ঘটনার চেয়ে। কমপ্লিটলি ইলিউশনের একটা ঘটনা। আমি আগে অনেক সাহসী ছিলাম। আমি চিংড়ি মাছের গ্যার ছিল তো, যখন গ্যারে করতাম রাত্রে থাকতে হতো, তখন এরকমই বন্যায় জোয়ারের পানিতে লাশ ভাইসা আসছে, লাশ গ্যারের ভিতরে, গ্যার থেকে লাশ আমি লাঠি দিয়া লাশের কাপড় ধরে টাইনা নিয়ে অন্য জায়গায় গিয়ে রাখছি। এত সাহসী ছিলাম, একাই ডিউটি করছি। আপনার সাথে যখন কথা হলো তখন আমি টঙ্গী স্টেশন রোড থেকে আমি বাসায় যাচ্ছি। তো আমার বাসায় যাইতে অনেক জয় জঙ্গল পরে, এদিকে অনেক হন্টের জায়গা। মানে আপনার সাথে তো নর্মাল কথাই হলো। তখন রাত্রে আমি আর ঘর থেকে বাইর হইনি, তারপর আমি ভয় পেয়ে গেছি। আপনি ঘটনাটা জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করছেন যে ঘটনাগুলো মনে পড়ে গেছে, তখন আমি ভয় পেয়ে গেছি। ওকে, মানে চিন্তা করে দেখুন যে একটা ভয় মানুষকে কি পরিমাণ কাবু করে ফেলতে পারে। ভয়টা যদি আপনার মনের মধ্যে গেঁথে যায়, যেই ছেলে আগে নিজে একা বেওয়ারিশ লাশ পানি থেকে টেনে তুলে ফেলতো আর একা একাই ডিউটি করতো, সেই ছেলে এখন নর্মাল সিম্পল তার ঘটনাগুলো মনে হলেই মানে সে ঘর থেকে বের হতে পারছে না। এইটাই হচ্ছে আসলে নিজের সাথে যখন ঘটে তখন আসলে বোঝা যায় কোনো কিছু লজিক আর তখন কাজ করে না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের জানতে সুযোগ দেওয়ার জন্য। চলছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শান্ত, সুমন এবং আরজে কিবরি আছে আপনাদের সাথে। এক এক করে আমরা সবার ঘটনা শুনছি এবং এই মুহূর্তে যার ঘটনা শুনতে যাচ্ছি তার ঘটনা শুনবার আগে তার নামটা এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছি। জি, আমি নুহাস, আমি এসেছি মিরপুর থেকে। আচ্ছা নুহাস, আপনার ঘটনাটিতে সরাসরি চলে যেতে চাই। জি ভাইয়া, ঘটনাটি ঘটে আজ থেকে 4 বছর আগে। ঘটনাটি ঘটে আমার বড় ভাই
তার ফ্রেন্ডের সাথে। আচ্ছা। তো ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বার বলতে 6 জন, ভাই বোন 4 জন, মানে 2 ভাই 2 বোন এবং তার বাবা মা। বড় ভাইয়ের ফ্রেন্ড ছিলেন 3 নম্বর, তার বড় ভাই ছিলেন, তারপর একটা বোন, তারপর তিনি, তারপর ছোট একটা বোন। তো বড় ভাই তিনি জাহাঙ্গীরনগরে পড়তেন। ঘটনাটি ঘটে হলো তার বোনের সাথে, যে হঠাৎ করে তার বোনটি মিসিং হয়ে যায় সাভার থেকে। আচ্ছা, সেটা ঠিক কবে নাগাদের ঘটনা বলছেন আপনি? আজ থেকে 4 বছর আগে। 4 বছর আগে তার বোন মিসিং হয়ে যায়। তার বোন মানে একদিন কলেজে গিয়েছিল, কলেজ থেকে আর বাসায় ফিরেনি। তো তারা মানে আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন টোন দিয়ে করা হয়, তার কেউ বলে যে না আমাদের এখানে আসেনি। তো পরবর্তীতে তারা থানায় একটি ডায়েরি করে। তারই 3-4 দিন পর থানা থেকে একটি ফোন আসে, বলে যে আমরা একটি লাশ পেয়েছি, তো আপনারা এসে দেখেন যে আপনার যাদেরকে খুঁজছে সেই নাকি। তো তারা থানায় যায়, তো লাশটি মর্গে ছিল। তো মর্গে থেকে তারা লাশটিকে যখন তাদের কাছে শনাক্ত করা হয়, তখন তারা মানে লাশ কি মূলত হচ্ছে মর্গে ছিল? থানা থেকে বলা হয় যে মর্গে চলে যাওয়ার জন্য লাশটা দেখার। হ্যাঁ, লাশটা দেখার জন্য। লাশটি পাওয়া যায় হলো সাভারের একটি পুকুর থেকে। সাভারের অঞ্চলে অনেক পুকুর রয়েছে, আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলছি না। মানে সেখান থেকে পুলিশ লাশটা উদ্ধার করে সেটাকে মর্গে নিয়ে যায়। তো যখন পুলিশ ময়নাতদন্ত শেষে তাদেরকে লাশটি হ্যান্ড ওভার করা হয় পরিবারের স্বজনদের কাছে, তো তখন প্রায় রাত 11টা বেজে গেছে। মানে পুলিশ থেকে লাশটাকে নিয়ে যেতে যেতে আর কি অনেক সময় লেগে গেছে। তো তাদের যে দেশের বাড়ি রয়েছে সেই দেশের বাড়ি নিয়ে যাবে, নরসিংদী দেশের বাড়ি। তো সেই জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন। তো একটা অ্যাম্বুলেন্সে করে লাশটিকে নিয়ে যাওয়া হয়। ঢাকা পের হতে হতে তাদের প্রায় রাত 2টা কি 3টা বেজে যায়। ঢাকা পের হওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 কিলো যাওয়ার পরে যে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল লাশটি, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। একটু চেষ্টা করার পর হয়তো আবার অ্যাম্বুলেন্স চালু হচ্ছে, আবার কিছু দূর যাওয়ার পরে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে। তো তারা মনে করলো যে হয়তো বা অ্যাম্বুলেন্স কোনো টেকনিক্যাল প্রবলেম রয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্স যে চালাচ্ছিলেন ড্রাইভারের মতবাদ যে সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, কিন্তু কেন যে এমন হচ্ছে সে বুঝতে পারছে না। তো ভাইয়া তারা সিদ্ধান্ত নেয় তাদের নরসিংদী একটি হসপিটাল থেকে একটি অ্যাম্বুলেন্স আনবে মাঝপথে। তো নরসিংদীর কাছাকাছি যাওয়ার পরে তার ডিসিশন নেয় যে আরো একটা অ্যাম্বুলেন্স করার জন্য, কারণ যেহেতু অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাচ্ছে বারবার, তাই অন্য একটা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আনবে। তো সেখান থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় নরসিংদী থেকে। ঢাকা থেকে যে অ্যাম্বুলেন্সটি নিয়ে এসেছিল সেই অ্যাম্বুলেন্স থেকে লাস্টিকে নরসিংদী যে অ্যাম্বুলেন্স এসেছে নরসিংদী থেকে সেই অ্যাম্বুলেন্সে ট্রান্সফার করা হয়। আচ্ছা, এটা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে আরেকটু বলে রাখি যে তাদের যে বাড়ি রয়েছে নরসিংদী, বাড়ির একটু আগে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো সেই রাস্তাটি অনেক সরু, ওই পর্যন্ত অ্যাম্বুলেন্স যেতে পারবে না। তারা 3-4 জন মানুষ, তারা কফিনটিকে হাতে করে ক্যারি করা সম্ভব না, আরো এত রাত। তো তাদের বাড়ির পাশ থেকে একটি ভ্যান গাড়ি পাঠানো হয়, বাজারে পাঠানো হয়। বাজার থেকে ভ্যান গাড়িতে করে বাকিটা পথ মানে বাড়ি পর্যন্ত লাশটিকে নেওয়া হবে কফিন থেকে। আচ্ছা, অ্যাম্বুলেন্সটি বাজার পর্যন্ত লাশটিকে নিয়ে যাওয়া হয়। তো বাজার থেকে বাকি পথ ভ্যানে যাচ্ছে তারা। ভ্যান গাড়িটা যখন যাচ্ছে কফিন দিকে বাসার দিকে যাচ্ছে কফিন নিয়ে, তখন রাস্তার মধ্যে ধরেন আশেপাশে অনেক চেঁচামেচি, মানে অনেক কিছু তারা রিয়েলাইজ করছে। যেমন হলো পুকুরে কেউ ঝাঁপ দিচ্ছে এবং মানে ওই পার থেকে কেউ জানি ডাকছে, গুনগুন করতে, মানে অনেক কিছু, মানে চারপাশে অস্বাভাবিক কিছু। তো তারা মনে করছে যে আমার বোন মারা গেছে, তাদের এগুলো সেন্স নেই কিছু। তো পরবর্তীতে ভাইয়া তাদের ডিসিশন থাকে যে তারা ফজরের পরপরই, যেহেতু লাশটি আজ থেকে 7-8 দিনের পচা, ফজরের পরপরই মাটি দিয়ে দিবে, দাফন করে দিবে। তাই করা হয়। ফজরের পরপরই জানাজা করে লাশটিকে দাফন করে দেওয়া হয়। কিন্তু যে কফিনটিকে নিয়ে মানে বহন করে লাশটিকে আনা হয়েছে সে কফিন সহ না, কফিন ছাড়া পারিবারিক কবরস্থান রয়েছে বাড়ির পাশে, তো সেই কবরস্থানে দাফন করা হয়। তো কফিনটিকে রাখা হয় তাদের বাড়ির যে বারিন্দা রয়েছে, আঙ্গিনা থাকে, সেই আঙ্গিনাতে। আচ্ছা, তার মানে হচ্ছে বাসার পাশে যে পারিবারিক কবরস্থান ছিল সেখানে কবর দিয়ে তারপর কফিনটাকে ব্যাক করে বাসায় নিয়ে আসা হয়। কবরস্থান হলো তাদের বাসার পাশে একেবারে পারিবারিক কবরস্থান। গ্রামে প্রত্যেকটা বাড়ির একটা পারিবারিক কবরস্থান থাকে, সেরকমই। দাফন করার পরে প্রায় তখন দুপুর, ওকে, মানে ফজরে দাফন করা হয়, তারপর দুপুর বেলা হচ্ছে দুপুরের ঘটনা বলছি। তো এমন একটা সময় মরা বাড়ি অনেকেই দেখতে আসে, অনেক বাড়িতে খাবার টাবার আসে, এমন কিছু আয়োজন, যে ছোট ছোট বাচ্চারা আছে, তো সবাই খেতে বসছে। তো ভাইয়াই তাদেরকে সার্ভ করছে খাবারগুলো। তো হঠাৎ করে তাদের ভাইয়া মিন্স হচ্ছে যে মারা গিয়েছে মেয়ের বড় ভাই। তো সার্ভ করছে। তো হঠাৎ করে মানে সবাই পাচ্ছে যে লাশ পচা যে গন্ধ রয়েছে, সেই গন্ধ পাচ্ছে তারা। তো ভাইয়া বুঝতে পেরেছে যে কফিনটি তো বাহিরে রাখা, কফিন থেকে হয়তো আসছে, হয়তো লাশের যে পানি, সেই পানি কফিনে পড়েছে, যে লাশ পচা যে পানি, যেহেতু এটা পানি থেকে উদ্ধার করা হয়েছে লাশটিকে। হ্যাঁ, তো অনেক পানি ফুলে গেছে, অনেক মানে বিবর্ষ হয়ে গিয়েছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করি আপনার সাথে, আমি এরকম একটা লাশ দেখেছিলাম, সেটা হচ্ছে একদম ফুলে মানে এতটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, এবং লাশের যে গন্ধ ছিল, ওই গন্ধ আমার সেইটা দেখার 3 দিন পর্যন্ত আমার বারবারই যেখানে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল ওই গন্ধে আমি পাচ্ছি। যাই হোক, তারপর আপনার ভাই হচ্ছে কি করলেন? হ্যাঁ,
তো সে ময়মুরব্বীদের সাথে আলোচনা করলো যে এটা কি করব, কফিনটাকে কি করা যায়। তো ময়মুরব্বীরা বললেন যে এটাকে তুমি নদীতে ভাসিয়ে দাও, পোড়াটোরা কোনো কিছু করার ভাঙাচোরা দরকার নাই, এটাকে নদীতে ভাসিয়ে দিতে মানে হবে। কফিনটা যেভাবে আছে হ্যাঁ, সেরকমই এটা একটা নিয়ম। নদীতে ভাসিয়ে দিতে হবে। তো ভাইয়া তাদের বাড়ি থেকে নদীর দূরত্বটা প্রায় হলো 1 থেকে 1.5 কিলোমিটার। আচ্ছা, তো ভাইয়া চিন্তা করলো যে তার খাবার টাবার শেষ করে আমি একটু বিকাল দিকে কফিনটাকে নিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। তো তখন বিকাল মানে আসরের পর যেই ভ্যান গাড়ি দিয়ে কফিনটিকে আনা হয়েছিল বাজার থেকে, সেই ভ্যান গাড়ি এবং চালক সহ তিনি কফিনটিকে নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা দেন। মানে ওই ভ্যান গাড়িতে করে ঠিক করলেন যে কফিনটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। তো ভাইয়া তাদের ওই নদীর ঘাটে যেতে যেতে সময়টা পেরিয়ে প্রায় একদম মাগরিবের আজান দিবে এমন একটা টাইম। তো ভাইয়া নদীতে যখন কফিনটিকে ভাসিয়ে দিবে এমন একটা অবস্থা দেখা যায় যে নদীর পারে মানে অনেক কচুরি পানা। তো সে চিন্তা করলো যে কফিনটিকে যদি আমি এখানে রেখে যাই হয়তো বা অনেকে অনেক ভয় টয় পেতে পারে। তো সে এই জন্য একটু নামলো, নেমে কফিনটিকে ভাসিয়ে দেওয়ার জন্য কচুরি পানাগুলো সরিয়ে দিচ্ছে যে কফিনটি জানি ভেসে যায়। সে নামতে নামতে বুক পর্যন্ত যে নেমে গেছে তারই খেয়াল নেই। আচ্ছা, মানে তার এই মাথায় এটা নেই, মানে আনকনসিয়াসলি সে বুক পর্যন্ত পানিতে নেমে গেছে কফিন মানে ঠেলতে মুখে ভাসিয়ে দেওয়ার জন্য। কফিনটাকে ভাসিয়ে দিচ্ছে, এখন কফিনটি রীতিমতো যাচ্ছে, নদীতে ভেসে যাচ্ছে। তো সে যখন ব্যাক করবে তখন শব্দ আসলো যে তার বোনের গলায়, যেই বোনটি মারা গিয়েছে তার কণ্ঠে আসলো, ভাইয়া তুই আমাকে ছেড়ে কই যাস। তো এইটা প্রথমবার হওয়ার পরে সে হয়তোবা ভাবছে যে হ্যালোসিনেশন, সে গুরুত্ব দেয়নি। পরপর 2-3 বার হওয়ার পরে সে পিছনে ফিরে তাকায়। পিছনে ফিরে তাকানোর পর দেখা যায় যে কফিনটিকে সে ভাসিয়ে দিয়েছে 30 থেকে 40 ফিট চলে গিয়েছিল কফিনটি, কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে যে তার একেবারে কোমরের সাথে কফিনটি লেগে আছে এবং কচুরিপানা সে যে সরিয়ে দিয়েছিল কচুরিপানা সেই আগের জায়গায় একেবারে, মানে কিছুক্ষণ আগে কফিনটা যে জায়গায় ছিল সেই জায়গায় চলে এসেছে এবং কচুরিপানা আগের জায়গায়, কফিনও আগের জায়গায়। এবং সে মানে ফিল করছে যে তাকে নিচ থেকে মানে পায়ের গোড়ালি ধরে কে জানি টানছে। আচ্ছা, তখন পায়ের গোড়ালি টানছে এবং সে রীতিমতো নিচে চলে যাচ্ছিল। তখন যে ভ্যান চালক উপরে ছিলেন তখন তাকে বলল যে ভাই আমাকে বাঁচান। তখন ভ্যান চালক নিচে নেমে এসে তাকে হাত ধরে টেনে উপরে উঠলো এবং তিনি ডাঙায় ওঠার সাথে সাথে সেন্সলেস। তো যেই ভ্যান গাড়ি দিয়ে কফিন নিয়ে আসা হয়েছে সেই ভ্যান গাড়ি চালক ছিলেন তাকে ভ্যান গাড়িতে উঠিয়ে বাসা পর্যন্ত নিয়ে যায় এবং কফিনটি যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেওয়া হয়। মানে কফিনটিকে যে ভাসাবে সেই সিচুয়েশন সেখানে ছিল না। তখন কি কফিনটা ওখানে রেখে চলে আসে? কফিনটা ওইখানে রেখে আসার কারণটা হলো তখন মানে কফিনটাকে ভাসিয়ে দেওয়ার মতো পরিবেশ ছিল না, মাগরিব আজান দিয়ে দিয়েছে এবং চারদিক পুরো কুচকুচে কালো। তো ভ্যানগাড়ি আলা সাহসও করেনি যে কফিনটাকে ভাসিয়ে দিবে। ওইকে নিয়ে ব্যাক করে বাসায় যাওয়ার পর তাকে পানি টানি দিয়ে সেন্স ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পর সে কারোর সাথে এগুলো শেয়ার করে নাই। তো সেদিন সন্ধ্যা পের হয়ে গেল, সবাই ভাবলো যে হয়তোবা বোন মারা গিয়েছে, সেই শোকে হয়তোবা কিছু খায়ও নাই 3-4 দিন, যেহেতু বোনটা নিখোঁজ ছিল। তো সেই অনুসারে সে কিছু খাওয়া দাওয়া করে অজ্ঞান হয়ে গেছে, পরিবারের সবাই এগুলি ভেবে নিয়েছে। তো পরবর্তীতে দেখা যায় যে সেই দিন পার হয়ে যায়। তারপরের দিন দুপুর বেলায় যেমন সূর্য মাথার উপর থাকে, মানে যেভাবে ভাইয়া বলেছে আমাকে, আচ্ছা সেই সময় বারিন্দাতে 3-4 জন লোক ছিল এবং তার যে ভাগ্নি ছিল, মানে মরা বাড়ি 4 দিনের মিলাদ পর্যন্ত সবাই ওইখানে থাকে, গ্রামে একটা নিয়ম থাকে। 2-3 দিন পার হয়ে গেছে, খেলাধুলা করতেছে। তো এমন সময় দেখলো যে তার বোন যেই ড্রেসে, মানে যে ড্রেসটা পরা ছিলেন মারা যাওয়ার সময়, কফিনে যেই ড্রেসটা পরে লাশটা যেভাবে উদ্ধার করা হয়েছে ঠিক তেমন ভাবেই, মুখটা বোঝা যাচ্ছে না। যখন মর্গে যেই অবস্থায় দেখেছে তার বোনকে, মানে গোসল করানোর আগে একেবারে সেম ড্রেসেই একদম সেম ভাবেই দেখেছে। তখন সে ঘর থেকে দৌড়ে বের হয়ে দেখেছে বারিন্দার মধ্যে কেউ নেই, বাচ্চারা খেলছে। তখন সে মানে জিনিসটাকে ফিল করতে এবং আবার ঘরে ব্যাক করবে, দেখছে যে জায়গা দিয়ে হেঁটে গেছে সেই জায়গা দিয়ে পায়ের ছাপ পানি সহ, উঠোনের মধ্যে। সেটা তো এমনও হতে পারে অন্য কোনো মানুষের পায়ের ছাপও হতে পারে, অলরেডি বাচ্চারা খেলছিল সেখানে। একেবারে মানে বাচ্চাদের পায়ের ছাপ আর বড়দের পায়ের ছাপে একটা মানে সে মানে দেখে বুঝতে পারে যে সামথিং ইজ রং। তো তারপরে সে এক হুজুরের কাছে যায়, একটা তাবিজ দেওয়া হয়। তাবিজ দেওয়া হওয়ার পর সে প্রতিনিয়ত এগুলি দেখছে এবং প্রতিনিয়ত সে স্বপ্নতে এগুলি দেখে, এখনো দেখছে। এবং সে আজকে 2 বছর খুবই অসুস্থ, মানে সে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলেন, এখন সে কিছুই করতে পারে না। আচ্ছা, এই অসুস্থতার কারণে কি ডাক্তার দেখানো হয়েছে কোনো? মানসিক অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কারণ তারা ফ্যামিলি সবাই এডুকেটেড পার্সন। অনেক ডাক্তার দেখানো হয়েছিল কিন্তু কোনো কিছুতে কোনো কিছু হয়ে ওঠে নাই। ওকে, তো এটা ছিল নুহাস আপনার ভাইয়ের থেকে শোনা ঘটনাটি, তাই তো? জি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের ডরের জার্নিতে এসে আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাই।
ডরের জার্নি চলছে এবং অলরেডি আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শুনতে শুরু করেছি এবং আই হোপ যে কিছু কিছু এক্সপেরিয়েন্স আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বলে আমার মনে হয়। আমি জানি না আদৌ কার কাছে কিরকম লেগেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই এবং প্রথমে যথারীতি একটু পরিচয়টা জানতে চাই শুরুতে আপনার। আমি মোহাম্মদ রিদা হোসেন, আপনি কোথায় থাকেন? ঢাকার খিলগাঁও গুরানে থাকি। আচ্ছা, তো হৃদয় ভাই, ডর টিমের কাছে আমরা যেটা শুনেছি আপনার বেশ কয়েকটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চেয়েছেন আমাদের সাথে। সো আমরা আর সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমার প্রথম ঘটনাটা এটা আমার নিজের সাথে ঘটেছে 2006 সালের 16 জুন। আমি নিজে ব্যবসা করি। ওই ব্যবসার আমার যাতায়াতের পর ছিল 1.5 কিলোর একটু বেশি হবে। তো আমি যাতায়াতের জন্য, কারণ আমি একটা সাইকেল কিনেছিলাম, তো আমাদের ওই বাজার থেকে ওই বাজারে যাওয়ার পথে একটা স্থান আছে, দুই পাশে পুকুর, পাশে একটা কবরস্থান আছে, ওইখানে একটা তাল গাছ এবং পাশে একটা ঝাপ আছে। দেখা যেত আমি যখন যাতায়াত করতাম অনেক সময় আমি 9টার পরে কখনোই আসতাম না, যদি দেরি হইতো আমি দোকানে থেকে যেতাম। কেন 9টার পরে আসতেন না? এর আগে শুনেছি যে ওখানে 100+ অনেক লোক মারা গেছে এবং পানিতে চুবাইয়া রিসেন্টলি যে বিভিন্ন ঘটনা ঘটেছে। ঘটনা এগুলো আর কি। আমার মাও বলতো যে তুই এইখানে 8টার পর আর আসবি না। আচ্ছা, ওইখানে আসলেই আমার দেখা যেত আমার গার শরীরে পশম দাঁড়াই যেত এবং নিজের ভয় ভয় লাগতো, কেজন আমার সাথে আছে, কেজন আমার সাথে আছে, এরকম লাগতো। তো আমি একদিন হঠাৎ করে আসতেছি এবং ওইখানে আসলেই আমি মোবাইলের সাউন্ড দিয়ে একটু গান বাজিয়ে জোরে সাইকেল টানে আসতাম। তো রাস্তা ফাঁকা, ওই দিন আমার একটু দেরি হয়ে গেছে। তার আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে বিদ্যুৎ ছিল না, আমার জরুরি কাজ সারতে একটু দেরি হয়ে গেছে। আসার পথে আমি পুকুরের সাইডে আইসা কবরস্থানের একটু আগে ঝাপের কাছে আইসা আমার কি জনের সাথে আমার একটা ধাক্কা লেগে গেল সাইকেল। রাস্তার মাঝামাঝি? রাস্তার মাঝামাঝি। কিরকম রাস্তা ছিল? এটা 10 ফিট পাকা রাস্তা হবে, মানে খুব ভালো। হ্যাঁ, ভালো রাস্তা, কোনো মানে ভাঙা চুরে ছিল না। এর 2 মাস আগে রাস্তাটা তৈরি করেছে। তো আমি ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগার পরে আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে আমি একটা পুকুরের মধ্যে পড়ে গেলাম। আপনি কি যখন ধাক্কা লেগেছে তখন মানে রাস্তার রোড বরাবরই মাঝামাঝি? হ্যাঁ, আমি বরাবর রোড বরাবরই মাঝখান দিয়ে সাইকেল চালাতাম, কারণ ওইখানে রাস্তা ফাঁকা ছিল। সাইডে গেলে আমার হয়তো দেখা যেত, আমি যেহেতু জোরে সাইকেল চালাতেছি, নিয়ন্ত্রণ করা কঠিন হইতো, এগুলো আমি রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাইতাম। রাস্তা ছিল সমান 10 ফিটের রাস্তা এবং আমার হাতে ছিল টর্চ লাইট, ওইটা দিয়ে সাইকেলের 2 হ্যান্ডেল ধরতাম আর মোবাইলে গান বাজতো খুব উচ্চ স্বরে। তো আমি দেখতে আসি টর্চ মারিয়া যেন এটা যে রাস্তা একদম ফাঁকা। তো কিসের সাথে আমার যেন ধাক্কা লেগে গেল। ধাক্কা খাওয়ার পরেই আমি দেখা যায় সাইকেল থেকে পড়ে গিয়ে গড়াইয়ে পড়ে এলাম পুকুরের ভিতরে। পুকুরের ভিতরে পড়ে যাওয়ার সাথে সাথে আমার কাঁধের উপরে হাত দিয়েই কেজন আমাকে চুবাচ্ছে। আমি কিছু দেখতে পারতেছি না, কেজন আমাকে সুপ্ত করে ধরে রাখছে এবং আমি কোনো কথা বলতে পারতেছি, চিৎকারও করতে পারতেছি না, আমাকে বারবার চুবাচ্ছে। আমি মানে নিজেই মনে হয় যে নিজে নিজে পানির মধ্যে যাচ্ছি এবং অনেক সময় রেখে আমার এরকম অনেক ইয়ার পরে একটা মোটরসাইকেল আসলো। মোটরসাইকেল আলোটা যে পুকুরের দিকে পড়ার পরেই ওরা দেখলো যে সাইকেলটা, সাইকেলটার, আমি তো পুকুরের ভিতরে, সাইকেলটা দেখার পরেই যে আলো পড়লো, আলো পড়ার পরে আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আপনি পুকুরে পড়ার পরে কি হলো? আপনাকে চুবাচ্ছে। মানে আপনি চাইলে উঠতে পারছেন? হ্যাঁ, আমি চাইলে উঠতে পারতেছি না, আমাকে নিজে নিজে চুবাচ্ছে। আর আমি অনেক কোনো কিছুর কি প্রেসার অনুভব করছি? হ্যাঁ, আমাকে ঘাড় ধরে আমাকে মানে পানির ভিতরে ঢুকাই রাখতেছে এবং আমি অনেক চেষ্টা করে উঠতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তারপর পরে যে মোটরসাইকেলে যে আলোটা পড়লো, আলোটা পড়ার পরে এখন আমার ঘাড়ে হাত নেই, কিছু নাই, মানে আলো পড়ার সাথে সাথে আপনি ফ্রি হয়ে গেছেন? আমি ফ্রি হয়ে গেছি এবং আমার এখনো মনে হয় এখানে দাগটা আছে কিন্তু আমি বলতে পারি না। অনেকদিন পর্যন্ত দাগ ছিল একটা, যে মানুষ জোরে বেঁধে রাখলে যেরকম একটা দাগ পরে, এই দাগটা পড়েছিল। পরে ওরা তো আমাকে চেনে, ওইটাও আমাদের গোষ্ঠী মামাতো ভাই, ও আমাকে বাসায় নিয়ে গেল। আমার রাতে কোনো ছিল না, পরে আমার সকালবেলা থেকে জ্বর ছিল, আমি 15 দিন জ্বরে ভুগছিলাম। এই ঘটনা আর এখানে আরো একটা হয়েছিল, আমাদের ওই দূরে আশেপাশে তো বাড়িঘর ছিল না, দূরের এক লোক, ওনার আর কি পানের বরজ ছিল। তো উনি দেখতেছে দুবার বেলা একটা সময় একটা লাঠি ওনার সাথে যেন মারামারি করতেছে, ওই পাশে আর কোনো লোক নেই, একটা লাঠি ওনাকে পিটাচ্ছে। উনি একটা লাঠি দিয়ে মানে ওই লাঠির পিডানটা আপনার করতেছে, দেখা যায় একটা লাঠি অটোমেটিক ভাবে নিজে নিজে ওনাকে পিটাচ্ছে, এরকম দেখতেছে। পরে আমাদের বাজারে যে মসজিদের যে ইমাম সাহেব, অনেক দূরে মাদ্রাসা ছিল, তো মাদ্রাসার থেকে নামাজ পড়াইতে আসতেছে। তো এই অবস্থায় ওনাকে দেখতেছে, উনি যে ওই লাঠিটা ধরতে পারে না, এর আগে ওনারে ধরতে পারে, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে এবং ওই লাঠিটা অটোমেটিক ওইভাবে পড়ে গেছে। সো মানে এই ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনা আপনাদের ওই রাস্তাটাকে ঘিরে প্রচলিত আছে। জি। সো দ্যাটস ওয়াই এটা অনেকেই ভয় পায় এবং একটু রাত হয়ে গেলে আর এই রাস্তাটা 3 থেকে 4 জন, মজিদ কাকা, জলিল কাকা আর এক দাদা, উনি ডিম নিয়ে আসতেছিল রাতে হাট থেকে, ওনার ডিম উপরে থেকে কে যেন ভাঙতেছে,
ভাঙতেছে উনি বারবার বলতে মানে করতেছে, উনি যে তাকাইয়ে যে দেখছে একটা জিনিস, দেখার সাথে সাথে উনি আর কি ওই ডিমেরই ফালাই রেখে বাসা গেছে। বাসা যাওয়ার পরেই উনি আর কারো কিছু বলতে পারে না, উনি পরদিন সকালবেলায় আর কি মারা গেছে আর কি। এরকম 3 জন লোকেই এখানে আর কি ডেট, আমি আমার মানে এখানকার ঘটনায় মারা যায় 3 জন লোকে মারা গেছে। ওকে, ওই এলাকার মানুষের একটা ভীতি হবে এই রাস্তাটাকে ঘিরে, খুবই স্বাভাবিক। জি। সো এটা হলো আপনার প্রথম ঘটনা আমরা শুনলাম। আর কোনো ঘটনা কি আছে শোনাতে চান? আর একটা ঘটনা, এটাও আমার সাথে, এটা আমি ঢাকায় আর কি এই মাসের প্রথম সপ্তাহ হবে, খুব সম্ভবত 1-2 তারিখ হবে। তো আমরা বাসাটায় উঠি, ওঠার পরে আমাদের যেহেতু প্রথম বাসা, আমার একটু প্রবলেমে ছিলাম, তো আমরা মোটামুটি ভাবে গুছগাছ করে আমরা নিচ্ছি, ফ্লোরিং করতাম। তো আমাদের বাসা হলো নিচতলা। আমরা কোথায় নিয়েছেন বাসাটা? এটা হলো যে গোরানে। ওকে, নিচতলা বাসাটা ছিল, আমরা 1 রুম ভাড়া নেই। তো আমরা ওয়াইফ একদিন রাত 2টার পরে হবে যে পাশের রুম থেকে মনে হচ্ছে যে কে যেন রান্না বান্না করতেছে, যে রান্নাঘরে যেরকম শব্দ আসে, একটার সাথে পাতিলের সাথে একটার সাথে লাগতেছে, এরকম শব্দ হচ্ছে। ও আমাকে ডাক দিয়েছে প্রথম দিন শোনার পরে, ও কিছু বলে না। পরের দিন ও আমাকে এরকম শোনার পরে আমাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর পরদিন সকালবেলা আমাদের পাশের রুমে যে এক ভাবি থাকে, ওনার হাজবেন্ড পুলিশের চাকরি করে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাবি এরকম যে হাড়ি পাতিলের শব্দ শুনতে পাচ্ছি, আপনারা কি রাতে রান্না বান্না করেন? তারপর বললো যে না তো ভাই, আমরা তো রাতে রান্না বান্না করি না, আর এইগুলো শোনা ঠিক না, আপনারা দোয়া দরুদ পড়ে ঘুমাবেন। তারপর বললাম যে ভাবি এইগুলা কি বলেন যে এগুলো শোনা ঠিক না? কয়েক না, এগুলো শোনা ভুল ঠিক না, মানে এগুলো যা শুনছেন এগুলো কিছু মনে না করিয়া দোয়া দরুদ পড়ে রাতে ঘুমাবেন। এইটার বলার একদিন পরেই আমাদের জানলা ছিল 2টা, একটা হলো পূর্ব পাশে আর একটা হলো উত্তর পাশে। তো জানলার 4টা করে ছিল পাট ছিল, তো ওই 4টা পাট আর এই সাইডের 3টা পাট আমি আটকে ঘুমাতাম, একটা পাটটা খোলা রাখতাম হাওয়া বাতাসের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে ওই পূর্ব পাশে যে পাটটায়, ওটা রাত আনুমানিক 3টা থেকে 3:15 মতন হবে, এরকম একটা মানে শরীরের মতন একটা ছায়া পড়ে আছে, ছায়াটা ভিতরে ঢোকার জন্য জানলাটা ধাক্কাচ্ছে। আমি প্রথম দেখি, দেখার পরে আমার ওয়াইফকে আমি ডাক দেই যে দেখো, ও তো আমাকে দেখে ও তো মানে পুরা ভয়তে ও কাঁপতেছে। তারপর বললাম যে কাইপো না, দেখি কি অবস্থা। আমি পরে সাথে সাথে এই জানলাটা যেটার একটা পাট খোলা ছিল এটা আমি আটকিয়ে দিয়ে আমাদের যে বাবু আছে, আমরা ফ্লোরিং করতাম, আমরা ইয়াতে দক্ষিণ পাশে গিয়েই আমাদের মানে বেডটা টান দিয়ে নিয়ে গেছি। নিয়ে যাই ও আমার জড়াই দেখতে পান জানলার একটা পশমালা ইয়ার মতন আছে, ওইটা আমাদের জানলাটা থাবড়াচ্ছে, বিশাল আকৃতির আর কি বডিটা, এবং একটা যে 4টা পাটের জানলাটার পুরো পাটেই ওর বডিটা আটতেছে না। আচ্ছা, পরে থাবড়াচ্ছে, এই অবস্থায় চলতেছে। চলার পরে যখন আমার ওয়াইফ আর কি দোয়া দুরূদ শরীফ এরকম সূরা মানে যে যতটুকু পারে এতটুকু পড়তেছে, তো এরকমই করতেছে, বারবার এরকম ধাক্কাছে ভিতর ঢোকার জন্য। তো দেখা ও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, বলে কি অবস্থা। আর এই ফজরের আজান দেওয়ার 10 থেকে 15 মিনিট হবে, আর আগে ওই জিনিসটা নেই। মানে এতক্ষণ টানা, তাহলে তো অনেক দীর্ঘ সময়। প্রায় 2 ঘন্টার মতনই হবে খুব সম্ভবত। এই সময় আশেপাশের কোনো মানুষকে ডাকতে পারেন না? আমার আশেপাশে মানুষ ডাকবো কিভাবে? আমাদের ভিতরে ও ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা যদি দরজা খুলে পাশের থেকে আমরা যদি কাউকে ডাক দেই, তাহলে যদি আমাদের রুমের ভিতরে ঢুকে যায়। আর আমরা বাসাটাও নিছি নতুন, কারো মোবাইল নম্বর ছিল না। আচ্ছা আচ্ছা, পরে এই আশেপাশের মানুষজনের সাথে ওইভাবে পরিচয় গড়ে ওঠেনি এবং ভয়ে দরজাও খুলতে পারছে। হ্যাঁ, পরে আমরা এই পরিস্থিতির পরে আমরা ওই বাসিটা আর কি চেঞ্জ করে ফেলে নতুন বাসায় উঠেছে। তার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। রাত 1টা এবং বলার অপেক্ষাই রাখে না, অনেক গভীর রাত। এই রাতে কোথায় কি ঘটছে তার অনেক কিছুই আমরা জানি না। প্রিয় শ্রোতা, ডরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানার জন্য আরো খানিকক্ষণ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বাই দ্য ওয়ে, রেসিপিটার কথা বলছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি। যদি ঘরে থেকে থাকেন, একেবারে ঘুটঘুটে অন্ধকার করে রাখলে ভালো হয়। বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, 1 কিংবা 2 বন্ধু মিলে শুনলেও। আর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন। বাই দ্য ওয়ে, আরেকটা পদ্ধতি আছে। আপনি কি অনুভব করেন আপনার আশেপাশে কেউ একজন ঘুরঘুর করে ঘুরছে, আপনার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, খুব কাছাকাছি, শরীরের খুব কাছাকাছি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না? ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে
ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। আমি জানি না আসলে এই ধরনের মোটিভ গুলা কি। ঢাকা শহরের অনেক বাসায় অনেক ধরনের ঘটনাই আমরা শুনতে পাই। যে এখন একটা ঘটনা শুনলাম, মানে যেই জিনিসগুলোই যেই মানে থিংস গুলো এই ধরনের ঘটনা ঘটায়, আসলে ওইগুলার মোটিভটা কি থাকে এবং কেন এই নির্দিষ্ট মানুষগুলাকে ওরা অ্যাটাক করে, আই ডোন্ট নো, যেটা কোনো কারণ আছে কিনা। আপনার এই বাসাটাতে এর আগে যে ভাড়াটিয়ারা ছিল আপনাদের আগে, সো এই ধরনের কোনো কিছু কি পেয়েছেন যে ওদের সাথে কোনো কিছু ঘটেছে কিনা? না, আমি এই ধরনের বাসার বাসাটা রুমটা অনেকদিন খালি ছিল। আচ্ছা, আপনারা যাওয়ার আগে এখানে কোনো মানুষ ছিল না? না না, অনেকদিন রুমটা খালি ছিল, এই কারণে আমরা একটু তাড়াহুড়ি করেই একটু আগে ভাগে, মাস শেষ হওয়ার আগে ভাগেই উঠে গেছি। অনেকদিন রুম খালি ছিল, বুঝাই আর কি, মানে বোঝা যাচ্ছিল যে অনেকদিন পরিত্যক্ত অবস্থা ছিল। তো আমরা বলি না, অনেক জায়গায় কিন্তু পেয়েছি যে যখন কোনো কিছু এই ধরনের বাসা পরিত্যক্ত পড়ে থাকে, আসলে মনে হয় না কোনো ভাবে এটা পরিত্যক্ত নয়। আমার আপনার দৃষ্টিতে হয়তো বা এটা পরিত্যক্ত, কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো বা অন্যের দ্বারা ব্যবহার হচ্ছে, যেটা আমরা আসলে আঁচ করতে পারি না। আমরা কিন্তু এরকম যথেষ্ট ঘটনা ডরে পেয়েছি যে বাসাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ওটার মধ্যে সবারই অজান্তে কোনো না কোনো কিছু বসবাস শুরু করেছিল এবং এক্সিস্টেন্স ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা। জি। আর কোনো ঘটনা কি আছে শেয়ার করতে চান আমাদের সাথে? আর একটা ঘটনা আছে, এটা আমার মামার সাথে। এটা কিরকম আমরা শুনি একটু। দেশের বাড়িতে। তো মামা দেখা যাচ্ছে সেই একই এলাকায়, কোন এলাকার নাম? এটা আমাদের আরেকটা ইউনিয়নে। আচ্ছা, এটা গৌনদী থানার যে কোনো একটা ইউনিয়নে হবে। ওকে। এটা মামা যেহেতু পলিটিক্স করতো, প্লাস একটা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছিল, তো মামা মোটরসাইকেল নিয়ে দেখা যেত অনেক রাত হতো, এবং যে রাস্তা দিয়ে আসতো এই রাস্তাটা আধা কিলো 1 কিলোর ভিতরে আশেপাশে কোথাও বাড়িঘর ছিল না, শুধু পানের বরজ ছিল। পানের বরজ আর আপনার ধান খাতের জমি ছিল। তো ওইখানে একটা বট গাছ আছে, ওই বট গাছটার অনেক আগে আমি ছোট থাকাকালীন অবস্থা ওইখানে একটা মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। ওই থেকে ওই পথে 8টার পরে, সন্ধ্যার পরে আর কি, ওই পথ দিয়ে কেউ প্রয়োজনীয় যদি অতি প্রয়োজনীয় তো 1-এর অধিক লোকজন যেত, তাছাড়া কেউ একা কখনো যেত না। তো মামা যেহেতু করতো, অনেক সময় দেখা যেত একা যেত বা লোকজন সাথে থাকতো। তো একদিন মামা রাস্তা দিয়ে যাচ্ছে, মানে মোটরসাইকেল, হ্যাঁ একা যাচ্ছে, তো হঠাৎ করে ওই গাছটার নিচে গেছে পরে মোটরসাইকেলটা ওনার স্টার্টটা বন্ধ হয়ে গেছে। যেই গাছটা এখানে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছিল অনেক আগে। নিচে, হ্যাঁ, পরে গেছে পরে মোটরসাইকেলের স্টার্টটা বন্ধ হয়ে গেছে। তো স্টার্টটা বন্ধ হয়ে গেছে, মামা মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে কিনা, তেলের লাইন অফ আছে কিনা, এই কারণে মামা মোটরসাইকেলটা নেমে স্ট্যান্ড করে দেখতে গেছে। দেখতে যাওয়ার কারণে উনি হঠাৎ করে উপর দিকে গাছের দিকে যে কোনো কান বসে চোখটা গেছে। তো উনি যেটা দেখলো ওইটা দেখার জন্য উনি আসলে প্রস্তুত ছিল না। কি দেখেছেন? উনি দেখেছে যে একটা সাদা কাপড় পরা একটা মহিলা 2 দিকে 2 হাত করে দাঁড়িয়ে আছে, এবং ওনার চুলগুলি পড়েছে একদম বট গাছের নিচে, যে পাশে একটা খাল আছে, খালের ভিতরে মানে খালের পানি ছুঁই এরকম চুলগুলো পড়ে গেছে। এগুলো দেখার পরে মামা খুব মানে জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে পান বরজের পাশে উনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর উনি অজ্ঞান হয়ে গেছে, এবং ওনাকে সকালবেলা ওই বাড়ি যে কাজ করতে লোকজন আসছে, আসার পরে আর কি ওনাকে ওইখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নেওয়ার পরে ওই থেকেই মামা অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ। এটা প্রায় আনুমানিক হবে 10 বছরের উপরে আর কি ঘটনাটা, 10 বছর আগের ঘটনাটা। তো মামা এখন আর কি অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয়, এবং ওনার মেরুদণ্ডতে ওইখান থেকে পড়ে গিয়ে হয়েছে বা যেভাবে ব্যথা অনুভব করে, এবং অনেক প্রবলেম আর কি সব। আচ্ছা, ওই রাস্তাটা দিয়ে। সো দ্যাট মিনস হচ্ছে যে ওই মেয়েটাকে ওখানে খুন করার পর থেকেই ওই জায়গাটাতেই, হ্যাঁ ওই জায়গাটা মেয়েটা খুন করার পরে ওইখান দিয়ে আর কি লোকজন করে না, বিভিন্ন জন লোকে আর কি বিভিন্ন প্রকার প্রবলেমের পরিস্থিতি দেখা গেছে। ওইখানে বসে কেউ একজন চিৎকার করতেছে, মানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে 3-4 জন, দেখা যায় আশেপাশ থেকে চিৎকার করতেছে। তারা খুব দ্রুত স্থানটা ত্যাগ করে, কারণ অনেক এলাকায় যারা বসবাস করে তারা তো জানে যে এখানে কি একটা হয়েছে, প্রবলেম আছে। আসলে ওই যা হয় আর কি, রিউমার যদি ছড়িয়ে যায় কোনো একটা ঘটনা, যতটুকু সত্যি হোক বা মিথ্যা হোক, এটা মানুষের মনের অজান্তেই মানুষের মধ্যে একটা ভয় গেঁথে যায়। কোনো একটা এরিয়া সম্পর্কে যদি আপনি জানেন যে এখানে কোনো একটা প্রবলেম হয়তো আছে, কয়েকজন ভয় পেয়েছে, আপনার মনের অজান্তে দেখবেন যে আপনিও ভয় পেতে শুরু করবেন যে আসলেই হয়তো বা এখানে কিছু একটা আছে। তবে এই সব ক্ষেত্রে আমি বলবো যে এই রিউমার গুলাকে সব ক্ষেত্রে প্রাধান্য দিতে গেলে আপনার কিন্তু চলাফেরা করার গণ্ডিটা অনেক ছোট হয়ে আসবে। তবে হ্যাঁ, এসব ঘটনাতে এতটুকু বলতেই হয় যে একটু সাবধান থাকা ভালো। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাদেরকেও ধন্যবাদ।
ডরের জার্নি চলছে এবং আমরা এক একজনের এক্সপেরিয়েন্স শুনছি এবং সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আরো একজন রয়েছে আমাদের সাথে এবং তার ঘটনা আমরা শুনবো। আর বরাবরের মতো তার ঘটনাতে যাওয়ার আগে তার পরিচয়টা একটু আমরা ভালো করে জেনে নেব। যদিও ডর টিম জানে প্রত্যেকের পরিচয়, বাট আই থিঙ্ক যে এখানে আমরা যারা রয়েছে, ইনফ্যাক্ট যারা রেডিওতে শুনছে আমাদেরকে, তাদেরও পরিচয়টা জানা দরকার। আপনার নাম কি এবং কোথায় থাকেন, কি করেন বর্তমানে? আমি ইয়াসিন আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স, থাকি রামপুরা। আচ্ছা, আমরা ডর টিমের কাছে যতটুকু শুনেছি আপনার মনে হয় বেশ কিছুদিন আগের একটা ঘটনা রয়েছে যেটা ঢাকাতেই ঘটেছে। ওই ঘটনাটা একটু আমরা পুরো বিস্তারিত ভাবে জানতে চাই আপনার কাছে, কি ঘটেছিল আসলে? সময়টা ছিল 2010 সাল। তখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন। তো আমরা যাত্রাবাড়ি মিরহাজিরবাগে চৌরাস্তা মোড়ে একটা বাসা ভাড়া নেই আমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। তো বাড়িটা ছিল আসলে এটা মূলত ব্যাচেলরাই থাকতো, কারণ হলো যে বাড়িটা ছিল ওল্ড ঢাকার যে বাড়িগুলো আছে পুরাতন টাইপের পুরনো বিল্ডিং। জি জি। আমরা প্রায় 2 মাস থাকার পর হঠাৎ একদিন বৃহস্পতিবার রাতে আমাদের মোস্ট অফ ম্যাচের মেম্বার গুলো চলে গেছে, হলো পরের দিন শুক্রবার। তা আমরা 4 জন ছিলাম, আমাদের পরীক্ষা ছিল। তার ভিতরে আমাদের সাথে একটা ছেলে ছিল ইলিয়াস, সে ছিল কোরআনে হাফেজ। সে চলে গেছে আবার হঠাৎ করে হোস্টেলে, হলো যে ওদিন রাতে ব্রাজিলে খেলা ছিল, সে ওখানে চলে গেছে। বাট আমরা পরীক্ষা ছিল বলে আমরা যাইনি। আমরা 3 জন আমরা রাতে রেডিও টেডিও শুনলাম, যে গল্প টল্প করার পর তখন প্রায় রাত্র 1টা, আমরা ঘুমাবো, পরের দিন সকালে পরীক্ষা আছে। তো এই কারণে আমি ওদেরকে বললাম যে তোরা ওই রুমে গিয়ে ঘুমা, আমি এই রুমে ঘুমাচ্ছি। শাহাদাত একটা ছেলে ছিল আমাদের সাথে, শাহাদাত যেতে চায়নি। সে বারবার খালি আমার রুমে যে একটু গল্প করি। আমি জোর করে ওদেরকে বললাম যে চলে যা, সকালে পরীক্ষা আছে, আমাকে পরীক্ষা দিতে হবে। তারপর ঘুমাই গেলাম। তো ঘুমিয়ে যাওয়ার পরে হলো কি, হঠাৎ রাত্রে তখন প্রায় 3টা বাজে ধ্রিম করে একটা আওয়াজ হলো, একেবারে পুরো বিল্ডিং কেঁপে গেল। আমি তো একদম ঘুম থেকে উঠে, যেটাকে বলে আর কি, চোখ এরকম বড় বড় হয়ে গেছিল আমার, যে আমি কিসের আওয়াজ হলো, শরীর কাঁপতে ছিল তখন আর কি। তো আমি তখন চোখ যতই বন্ধ করার চেষ্টা করছি, আমার চোখ বন্ধ হচ্ছে না, আমার চোখ বারবার খুলে যাচ্ছে। ঠিক তখন বাহিরের যে একটা আবছা আলো, যে বিভিন্ন ব্যালকনিতে বা বাহিরের লাইটিং, যে ওই আলোগুলোর একটা অংশ বা একটা শেডও কিন্তু বাতাসের সাথে নড়ছে, আর আমার রুমে এটা বারবার করে আমি দেখতে পাচ্ছি। একটু পরে দেখলাম যে আমার পাশের রুমে লাইট জ্বলছে, আর একটা আওয়াজ আসছে যে আমি শাহাদাত। তো আর কিছুই না, একটা লাইট জ্বলছে। তো আমি তো তখন আরো বেশি, যে আওয়াজটা আসে কোত্থেকে, যে একটা কান্না বেজে একটা কণ্ঠে, আমি শাহাদাত। তো আমি একদম তখন ভীত সন্তুষ্ট হয়ে নিজেকে একদম কি বলে সেভ রাখার জন্য আমরা যেভাবে থাকি ঠিক ওইভাবে আমি তাকিয়ে আছি যে আদৌ কি হচ্ছে। ঠিক কিছুক্ষণের মধ্যে আমার দরজায় নক করলো যে আরাফাত উঠ, তোর সাথে কথা আছে। তো আমি আরো ভয় পেয়ে গেলাম যে এত রাতে তখন 3টা বাজে আমাকে আরাফাত উঠ, এটা কেমন না। আমি ঘুমের ভাঁজ ধরে বললাম যে কে, মারুফ? বললো যে হ্যাঁ আমি মারুফ, একটু দরজাটা খোল। আমার দরজাটা কিন্তু লাগানো ছিল না, চিটকে লাগানো ছিল না, ধাক্কা দেওয়া ছিল। বললাম যে জোরে ধাক্কা দিয়ে খোলা আছে। সে ঢুকলো, ঢুকার পর আমার ভয় আরো বেশি শুরু করলো যে আদৌ কে ঢুকলো আমার রুমে। আমি তাকে বললাম যে লাইটটা জ্বালা, যদি লাইটটা জ্বলে, তার যদি শেডো থাকে, ছায়া থাকে, তাহলে সে মানুষ, আদারওয়াইজ সে মানুষ না। তো আমাদের যে টিউব লাইটটা ছিল, টিউব লাইটে ওইভাবে আমি ঠিক বুঝতে পারি না যেটা কি আদৌ কি ছায়া না। তখন ভয় আরো বেশি কাজ করছিল, যে আমি যে কথা বলবো, আমার কাঁপা শুরু হয়ে গেছিল, যে আমি কি বলবো তাকে। তাই সে লাইট জ্বালালো, লাইট জ্বালানোর পর আমার পাশে আসলো। তখন আমি ভালো করে দেখলাম যে দিস ইজ মারুফ। তো আমি বললাম যে কি সমস্যা, কি হয়েছে বা আদৌ কি। তখন আমি কাঁপতেছিলাম, তখন আমার কাঁপা দেখে সে আরো বেশি কাঁপতেছিল, যে আরাফাত কি যেন একটা হয়েছে, আমার রুমে একটু আয়। তো আমি বললাম যে আমি এত রাতে তোর রুমে যাবো কিভাবে। আমি যখন বলতেছিলাম তখন আমার শরীর কাঁপতেছিল, যে ঠিক আমি তাকে কিভাবে বলবো। তো অনেকক্ষণ পরে আমি তার রুমে তাকে নিয়ে গেলাম, যে একেবারে দোয়া টোয়া পরে নিজেকে ঝাড়ফুঁক দিয়ে তারপর আমি গেলাম ওদের রুমে। গিয়ে দেখলাম যে তখন একদম লাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে মারুফ আছে, মারুফের পুরো শরীরটা একেবারে গলা থেকে হাত পা এগুলো একদম রক্তাক্ত একটা অবস্থা হয়ে আছে, যে একটা মানুষ মারামারি করলে বা ফাঁসরাফাঁসরি করলে যেটা হয় আর কি, একেবারে এরকম। শাহাদাত যে রক্তাক্ত অবস্থা, মানে রক্ত ঝরছে না, মারুফের রক্ত ঝরছে না, বাট একেবারে পুরো বডি টডি লাল হয়ে আছে। বাট শাহাদাত যে ছেলেটা, ওই ছেলেটা একেবারে রক্ত ঝরছে তার শরীর থেকে, বিভিন্ন জায়গায় কি বলে এটাকে কেটে গেছে, একেবারে অনেক জায়গায় কেটে গেছে, এবং তার শরীর থেকে রক্ত, নাক থেকে রক্ত পড়তেছে, এদিক থেকে রক্ত পড়তেছে। সে একদম রুমের কোণা থেকে কাঁপতেছিল, একেবারে কি বলে আমরা
পাগল যাদেরকে দেখি না, যে তারা রুমের এক কোণা দিকে অনেক সময় পাগলামি করে, সে একদম মানে বাচ্চা ফোলাপানির মতো ওই রুমের কোণে থেকে কাঁদতেছিল আর কান্না করতেছিল, কেমন যেন মানে তখন তো আর নিজেকে ঠিক রাখাও একটা কষ্টকর হয়ে গেছে যে আসলে কি হচ্ছে এখানে, বা সে এমন কেন আর এ এমন কেন। আমি যে কিছু বলবো তাও ভাষা হারিয়ে ফেলছি, যে শুধু ভাবছে যদি ওই ইলিয়াস থাকতো, সে তো কোরআনে হাফেজ, কিছু একটা বলতে পারতো, এখন আমি তো তাও বলতে পারতেছি না। তো ইলিয়াসকে ফোন দিলাম, ইলিয়াসও কোনো ফোন ধরে না, কাউকে ফোন দেবো সেই এত রাত্রে কে ফোন ধরবে, বা আদৌ কি হয়েছে। তারপর অনেকক্ষণ ওইভাবে বসেছিলাম, বসে থাকার পরে জিজ্ঞেস করলাম যে মারুফ আদৌ কি হয়েছে। পরে মারুফ আমাকে বললো যে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে শাহাদাত আমাকে গলা চেপে ধরছে, বারবার গলা চেপে ধরছে, মানে একবার দুইবার তিনবার, আমি তাকে সরিয়ে দিচ্ছি, সে আবার গলা চেপে ধরছে। তো একটা পর্যায়ে আমি কি করলাম, আমি মনে হচ্ছে যেন আমি মরে যাচ্ছি, তখন আমি আমার শরীরের সমস্ত শক্তি একখানে করে জোরে একটা ইয়ে করলাম, তাকে আমি ধাক্কা দিলাম, সে উড়ে গিয়ে একদম দেয়ালের সাথে পড়ছে। দেয়ালের সাথে পড়ার সেই জন্যই হয়তো বা হ্যাঁ শব্দটা ওইটাই, শব্দটা ছিল ওটাই। হ্যাঁ, তারপর থেকে আর শাহাদাত আমার উপরে আর আসে না, বা আমাকে গলা চাপ দিতে আসে না, ওই কোণা থেকে কান্না করতেছিল বারবার, এবং তার রক্ত ঝরছিল। তখন কেন করছিল এটা করছিল হলো যে তখন তো আমি শাহাদাতের সাথে কথা বলতে পারছিলাম না, কজ হলো যে ওই পরিবেশটা ছিল না শাহাদাতের। পরে 1 আওয়ার্স ওর হাফ এন আওয়ার্স দেন আমি তাকে বললাম আস্তে আস্তে যে শাহাদাত আদৌ কি হয়েছে, আমাকে একটু বল, আমি তো আছি, কিছু হবে না, আমাকে একটু বল। খুব সাহস করে বললাম। তখন সে কিভাবে যেন একটু ঘুঙ্গানো টাইপের কথা আছে না, যে ওইভাবে বলতেছে যে আমাকে মারতে আসছে। তো কে মারতে আসছে? বললো যে বিশাল এক প্রাণী আমাকে মারতে আসছে, আমি প্রাণীটার সাথে তখন ফাইট করছি, কিন্তু প্রাণীটার সাথে আমি পেরে উঠিনি। প্রাণীটা আমাকে বারবার মারতে আসছিল, আমি প্রাণীটাকে অনেকক্ষণ প্রাণীর সাথে ঝগড়া করছি। দ্যাট মিনস হচ্ছে যে ফ্রেন্ডকে উনি মারতে যাচ্ছিল, সেই ফ্রেন্ডটাকে সে অন্য কিছু ভাবছিল। হ্যাঁ, সে বারবার বলতেছে যে এখানে মারুফ ছিল না, এখানে একটা প্রাণী ছিল, সেই প্রাণীটা আমাকে বারবার মারতে আসছে। আচ্ছা, তারপর আমি বললাম যে এখানে তো মারুফ ছিল, এখানে তো অন্য কেউ ছিল না, প্রাণী আসবে কোথা থেকে? বললো যে না, এখানে মারুফ ছিল না, মারুফ এখন আসছে, মারুফ তো তোর রুমে ছিল। আচ্ছা, তো এইভাবে আমরা বসে আছি, কি বলবো, তাছাড়া রুমে কোনো ওষুধ নাই। আমরা থাকতাম ব্যাচেলর থাকতাম, তো আমাদের এখানে ওষুধ আসবে কোথা থেকে? ফ্যামিলি ভাষা তো কিছু থাকে, আমাদের তো ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, সো আমাদের এখানে তো ওষুধ দিয়ে আমরা কি করবো? ওইভাবে আমরা তাকে জাস্ট মাথায় একটু পানি দেওয়া, শরীরটা একটু মুছে দেওয়া। যখন তার মাথায় পানি দিচ্ছি, তার পুরো শরীর কাঁপতে ছিল, মানে পানি দেওয়ার সাথে সাথে সে আরো মনে হয় যেন কেমন যেন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এইভাবে রাতটা কোন রকম কেটে গেল আর কি। এই তারপর সকালে সবাইকে খবর দিলাম, সবাই আসলো, আমাদের বাড়িওয়ালাকে খবর দিলাম, তো বাড়িওয়ালা আসেনি। বাড়িওয়ালা মেবি আসেনি, কেন আসেনি জানি না। আমরা এখানে একটু প্রবলেম ফিল করছি যে এটা কি আপনার পূর্ব কোনো প্রবলেম কিনা, কিন্তু বাড়িওয়ালা আমাদের ডাকে সাড়া দেয়নি। আচ্ছা, আশেপাশে যারা অন্যান্য ব্যাচেলররা ছিল, মেসে ছিল, তাদের কাছে কি কোনো ধরনের কোনো পেয়েছেন, তারা এই ধরনের কোনো কিছু ফেস করেছে কিনা? তাদের কাছে আসলে এখানে একটা কথা হলো কি, আমরা ওখানে উঠছিলাম ঠিক 1.5 মাস থেকে 2 মাস হয়েছে তখন। তো এর আগে যারা আমাদের বড় ভাই ছিল, বা এর আগে যারা এখানে ছিল, কেউ 1 মাসের বেশি স্টে করেনি। 1 মাস 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের ভিতরে সবাই চলে যায়। কেন চলে যায় কেউ কোনো রিজন বলে না, জাস্ট এখানে আসার পর আর তাকে চলে যেতে হবে সেটাই জানে মনে হয়। যে আচ্ছা, আমার একটা পয়েন্ট আছে, আমি একটা বিষয় আমি একটু ক্লিয়ার হতে চাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনার এক ফ্রেন্ড, আপনারা যে দেখলেন এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে মেরেছিল এবং সেটা সে অন্য কিছু ভেবেছিল। আপনি শিওর যে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না? এটা হতে পারে তাদের পার্সোনাল কোনো ক্ল্যাশও হতে পারে। না, এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ হলো যে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড বলি, ওর বোজন ফ্রেন্ড বলি, একদম সোনায় সোহাগা আমরা ছিলাম একেবারে। একজন আরেকজনের মানে একজন আরেকজনকে ছাড়া ভাবতে পারতাম না, পারি না এখনো, এরকম ফ্রেন্ড। সো এখানে তো কোনো ইয়ে থাকার প্রশ্নই আসে না। ধরনের মানে ঝগড়া হওয়ার মতো কোনো পরিবেশ বা না, এটা তখনও ছিল না, এখনো নেই। আচ্ছা, তো ওকে, এইটা আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল আর কি, এই জন্য আমি প্রশ্নটা করলাম যে এমনও তো হতে পারে যে তাদের মধ্যে কোনো প্রবলেম ছিল, সেটা মারামারিতে রূপ নিয়েছে, তো সেটাও যেহেতু নাই। এবং এই বাড়িটার কোনো ইতিহাস বা এর আগে কোনো ইতিহাস আছে কিনা, এই ধরনের ঘটনা ঘটার মতো কোনো কারণ আছে কিনা, সেটা কিছু জানতে পেরেছেন? মানে আমরা যেটুকু বাইরে থেকে দেখতে পাই, বাড়িটা একটু উঁচু, আগে বললাম যে এটা একটা পুরাতন, একটা পুরান ঢাকা টাইপের বাড়ি, একদম ভৌতিক টাইপের একটা বাড়ি। আসলে একটা
একটা কেমন যেন টাইপের একটা বাড়ি। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। মানে আর এখানে এখানে প্লেস থাকে না যেটার একটা নেগেটিভ ভাইব থাকে, গেলেই মানে একটা অদ্ভুত মনে হয়, কেমন যেন একটা মানে পরিবেশ অনেকটা ফিল করা যায় যে আসলে অস্বস্তিকর একটা পরিবেশ থাকে, এটা আসলে বলে বোঝানো যায় না। ওই ধরনের একটা ফিল ছিল পুরো জায়গাটাতে। আরেকটা জিনিস হলো যে এখানে তো কিছু একটা আছে বটে, যে আমি এখন এখানে এসে বলতেছি কিন্তু অনেক হয়তো বলে না, বা তখন আমরা জিজ্ঞেস করছি আদৌ কি হয়েছে, তাও সেও কিন্তু বলে না। যারাই চলে যাচ্ছে পার্সোনাল কাজ। এখন পার্সোনাল কাজের কারণে তো সবাই চলে যেতে পারে না, একজন দুজন যেতে পারে, কেউ 1 মাসে বেশি স্টে করে না, 1.5 মাসে বেশি স্টে করে না। ওকে, সো আপনারা কি এরপরে স্টে করেছিলেন? না, আমরা আর এরপরে স্টে করিনি। ওই মাসটা শেষ হয়েছে, সাথে সাথে চলে আসছে। ওই মাসটা যে ছিলাম ব্যাপারটা এরকমও না, জাস্ট আমাদের আন্ডারে ছিল ওই মাসটা আর কি, বাট আমরা অন্য বাসা চলে গেছি, আমাদের যার আত্মীয়। বুঝতে পেরেছি, মানে ওই ঘটনা ঘটার পর থেকে আপনারা মোটামুটি যার মতো সরে গেছে। ওকে, সো এইটাই ছিল আপনার ঘটনা। মানে মিস্ট্রি বলতে পারি যে এটার আমরা না ব্যাকগ্রাউন্ডটা জানতে পেরেছি, না কোনো কিছুর একটা সমাধানে আসতে পেরেছি, পুরোই একটা মিস্ট্রি বলা যায়। তো যাদের সাথে ঘটেছে মিস্ট্রিটা সবচেয়ে মানে ভালো অ্যান্সারটা হচ্ছে আপনার বন্ধুর কাছে, যে অদ্ভুত কিছু একটা দেখেছিল এবং কেন দেখেছিল, আদৌ দেখেছিল কিনা, তার কাছে এই সবচেয়ে বড় অ্যান্সারটা রয়েছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনার এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক রাত, গভীর রাত। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। একটি একটি করে বাংলাদেশের 105টি জায়গা ঘুরে ফেলেছি আমরা। বেশ কয়েকজন বন্ধু আমাকে টেক্সট পাঠিয়েছেন ফেসবুকের ঠিকানাটা আপনারা নিশ্চয়ই জানেন, www.facebook.com/dortarot DAARTAROT। আমি আবারও বলছি DAARTAROT। যে কথাটা একটু আগেই বলছিলাম, যে ধরুন এমন কোন জায়গা, সেটা দিনের বেলাও হতে পারে কিংবা রাতের বেলা, একেবারে শুনশান নীরব একটি জায়গায়, গা ছমছম করা পরিবেশ। আপনি প্রচন্ড সাহসী একজন মানুষ, একেবারেই ভয় ডর পান না, যুক্তির ঊর্ধ্বে কোনো কিছু মানতে চান না, কিন্তু হঠাৎ করে অনুভব করা শুরু করলেন কেউ একজন আপনাকে ফলো করছে, খুব কাছাকাছি থেকে আপনাকে খুব গভীর ভাবে দেখার চেষ্টা করছে, খুব কাছাকাছি। আপনি হয়তো বা তার নিঃশ্বাসের গন্ধ পাচ্ছেন, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না। আমরা এরকম কিছু অনুভূতি নিয়ে আজকের ডরটা এখানে উপস্থাপন করছি। কথা না বাড়িয়ে আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির সাথে আছি শান্ত, সুমন এবং আরজি কিবরিয়া, এবং একের পর এক আমরা ঘটনা শুনে চলেছি। এই মুহূর্তে আরো একটি ঘটনা শুনতে যাচ্ছি, তবে সেই ঘটনাটি শুনবার আগে আমরা একটু শুনে নিব তার নামটা এবং পরিচয়টি। আমি রাব্বি, আমি এসেছি উত্তরা পুলিশ হেডকোয়ার্টার থেকে। আমার গল্পটা হচ্ছে, গল্প না, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি যখন ফরিদপুর পুলিশ লাইনে থাকতাম, আমার বাসাটা ফরিদপুর পুলিশ লাইন কোয়ার্টার ছিল। আমার বাসায় আমি 4 বছর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস পাইনি, বাট 2013 আমার সাথে একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমার টেস্ট পরীক্ষার আগে। আপনি কিসে পড়ছিলেন তখন? আমি তখন এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা। এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার 4 দিন আগে ঘটে যাওয়া ঘটনা। এটা হচ্ছে প্রথম দিন আমি 3টা 3:30 পর্যন্ত পড়ালেখা করে আমি হাত মুখ ধুয়ে বেডে ঘুমাইতে আসি। তো যখন বেডে ঘুমাইতে আসি, তো আমার দরজা লক এবং মশারি টানানো। তো ফার্স্ট ডে আমি 3:30টার দিকে একবার আমার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর আমি খেয়াল করি আমার দরজাটা খোলা। তো আমি হঠাৎ একবার একটু ঘুমের চোখে আমি অতটা কেয়ার নিইনি, আর দেখলাম দরজাটা খোলা আর একটা কালো অবয়বের মতো রয়েছে। তো আমি জিনিসটার পাত্তা দিলাম না, আমার হইতেই পারে, দরজা খোলা হইতেই পারে। আর আবার এমনও হতে পারে যে আপনি অনেক রাত জেগে পড়েছেন, এটা হ্যালুসিনেশনের মতো কিছু একটা হয়েছে। সো আমি ফার্স্ট ডে কোনো ইন্টারেস্ট নিইনি ওর উপরে। সেকেন্ড ডে আমি এগেইন দেখি যে আমার দরজা আবার খোলা এবং আমার পড়ার টেবিল চেয়ারে কে একজন বসে আছে, আর আমার দিকেই ফেস করে বসে আছে। ঠিক আছে, কিন্তু ফেসটা দেখা যাচ্ছে না, শুধু একটা কালো অবয়ব বসে আছে, এটুক দেখা যাচ্ছে। তো
আমি সেদিনও কিছু মনে করিনি যে হইতেই পারে, আমার চেয়ারটা ঘোরানো ছিল আর মনে হচ্ছে যে একজন বসে আছে, মানে জাস্ট চোখের দেখা বা আপনার কাছে মনে হচ্ছিল যে কি এমন হবে, ছায়াই তো দেখতে পাচ্ছি, হইতেই পারে। অন্য কোনো কিছুর ছায়াও হয়তো হতে পারে। হতে পারে, বাট আমি এইটুক চিন্তা করিনি, কারণ যে কোনো কিছু হইলে সে তো আমার কোনো ক্ষতি করতেছে না, কেন আমি তাকে আগবাড়ায় ডিস্টার্ব করতে যাব, সে আমার দিক বসে আছে। মোট কথা হচ্ছে আপনি কোনো গায়ে মাখছেন না, গায়ে যা মাখছি। দেখছেন মাঝে মাঝে এরকমই আর কি। তো সেদিন আমি কিছু মনে করি নাই, কিছুক্ষণ ওয়েট করে আমি ঘুমাই পড়ছি আবারও। তো থার্ড ডে আমার থার্ড ডে বলতে কি তার ঠিক পরের দিনই নাকি হ্যাঁ, কিছুদিন তার পরে? পরের দিনই। ও একটা নাই, একটা প্রথম না। দ্বিতীয় তৃতীয় এভাবে দেখছেন? একটা না, থার্ড ডে আমার বেডের পাশে ছোপাই বসে আছে, আমার বেডের পাশেই সোফায় বসে আছে কি? মূলত আপনি তো অবয়ব দেখতে পাচ্ছেন, ছায়ার মতো দেখতে পাচ্ছিলেন। ছায়ার মতো বসে, তো থার্ড দিন গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে সোফায় সেই ছায়াটাই সেই হয়ে ছায়াটাই আছে। বসে আছে, ঠিক আছে। একটা লম্বা ভাবে ঠিক কেমন ছিল সেটা? মানুষ- মানে মানুষের মতো ছিল মানুষ নাকি? বসে থাকলে যেভাবে মনে হয় একবারে আচ্ছা। চুপচাপ করে একজন বসে থাকে যেভাবে, সেরকম চুপচাপ করে বসে আছে, ঠিক আছে, বাট কোনো ফেস বা কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো থার্ড ডে আমি মশারি টানাইছিলাম না, এমনি মশা কামড় লাগছিল না, অনেক টায়ার্ড ছিলাম, পড়তে পড়তে মাথা ব্যথা গেছিল, তো এমনি ঘুমায় পড়ছিলাম। থার্ড ডে তে যখন লাইক 3:30 পরে ঘটনাটা ঘটার 10 মিনিট পরে আজান দিছে, তো আমার মাথায় যখন হাত দিছে, 2 সেকেন্ড হবে, 2 থেকে 3 সেকেন্ড হবে, আমার মাথায় হাত দিয়ে একটা মানে বোলাইছে, যেভাবে হাত বোলায়, তো একটা হাত বোলানোর সাথে আমার মনে হয়েছে যে কিছু একটা আমার মানে লোমস্য জিনিস, লোমস্য কি মানে অনেক নরম একটা জিনিস আমার উপর দিয়ে গেল, আর আমার ঘুমটা অনেক হালকা হওয়ার কারণে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আর আমি লাফ দিয়ে উঠি। লাফ দিয়ে মানে আপনি ফিল করেন যে আপনাকে কেউ আমাকে একজন কেউ টাচ মাথা করছে, touch মাথায় করে গেছে আর কি। টাচ করছে, আমাকে হাত বোলাই গেছে। এমনিতে আপনার বাসার মানুষ কি হতে পারে সেটা আপনার কি? না, আমার বাসার ফ্ল্যাটটা হচ্ছে 4 রুমের ফ্ল্যাট, তো আচ্ছা। লাস্ট প্রান্তে আব্বু আম্মু থাকে আর ফার্স্টে আমি থাকি, আর ভাইয়া বড় আপু সব ঢাকায় থাকে, আচ্ছা আচ্ছা, তো মূলত ওইভাবে চান্স ওইভাবে নেই কেউ চান্স নাই। আচ্ছা, তারপর কি দরজা খোলা দেখেছিলেন, বা মানে যদি লজিক্যালি আমরা চিন্তা ভাবনা করি কি হতে পারে সেটা আপনার কি সেদিন মনে হয়? আমি আবার দরজা খোলা দেখিনি, সেদিন দরজা লক, দরজা বন্ধ, এর মাঝে আপনি ফিল করলেন কেউ একজন আপনার মাথায় হাত কেউ বুলিয়ে আমার দিচ্ছে। মাথায় হাত বলছে, তো আমি উঠে বসছি, বসে আমি তখন ঘামতেছি, সাডেনলি ঘামার কারণটা আমি বুঝিনি। আমি তো অ্যাকচুয়ালি শরীরে গরমের কাজ ছিল, কিন্তু ফ্যান ছিল ফুল স্পিডে, আর আমি ঘামার কোনো কারণ না, বাসার ভিতর কেউ মানে ঘামে ভয় না। পেয়ে গেছেন এই হ্যাঁ। কারণে মূলত ঘামছেন। হয়তো ভয় পেয়ে গেছি, আর জিনিসটা হচ্ছে কি, আমি যখন উঠছি সেকেন্ড টাইমে আমি দৌড় দিয়ে উঠে লাইট জ্বালাইছি, দৌড় দিয়ে উঠে লাইট জ্বালাই, দেখি আমার রুমে কেউ নাই, এবং আমি দরজা খুলছি, দরজা টান দিয়ে খুলে দেখি পুরা ফ্ল্যাটে আব্বু আম্মুর রুমও আটকানো, মানে মূলত কেউই নেই সেখানে। কেউই নাই সেখানে। তারপরে কি কিছুক্ষণ 10 মিনিট পর বসে আছি বিছানার উপর, 10 মিনিট পর আজান দিছে। তো পরদিন সকালবেলা আমি যখন আমার ফ্রেন্ডদের জানাই যে জানিস আমার সাথে এই কাহিনী হয়ে গেছে, আমি অনেক ভয় পাইছি, তো ওরা বলতেছে দূর, এসব কোনো আজে বাজে স্বপ্ন দেখাস আর আমাদের কাছে এসে মজা নেস। পরে মানে আমি কেউ সিরিয়াসলি নেয়নি, কারণ আমার সাথে এই পর্যন্ত কোনো কিছু হয়নি, তো মনে করছে মজা। পরে আমি মসজিদে যাই, আমার হুজুরকে বলি নামাজ শেষে যে হুজুর আমার সাথে এই ঘটনা হয়ে গেছে, আমি এরকম ভয় পাইছি। পরে আমাকে বলতেছে যে হয়ে গেছে, তোমার তো কোনো ক্ষতি করেনি। আমি কই না হুজুর, আমার কোনো ক্ষতি করেনি। পরে সে আমাকে কিছু দোয়া দুরুদ করে ফু দিয়ে দিয়েছে। তো আচ্ছা, ডাক্তারের কাছে কি যাওয়া হয়নি? হুজুরের কাছে কেন যাওয়া হলো ফার্স্ট? হুজুরের কাছে গেছি কারণ আমি ওটা ভয় পাইছি। আমি মানে আপনার কাছে বিষয়টা মনে হচ্ছিল যে বিষয়টা আসলে ডাক্তারের সাথে যায় না? যায় না, কারণ আমার বাসায় তখন কেউ ছিল না, আমার আব্বু আম্মু অন্য পাশে ঘুমাইতেছে, আর আমি বেড থেকে উঠে কাউকে খুঁজে পাইনি। ইভেন আমি দরজা খুলেও বাইরে হয়েছি যে কেউ আছে কিনা। বাট আমি অ্যাকচুয়ালি মানে ভূতের গল্পটার উপর শুনি অনেক, ঠিক আছে, কিন্তু এইভাবে আমার সাথে হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। তো পরে 2-3 দিন 4-5 দিন এরকম ভালো গেছে। তো মাঝে হঠাৎ করে আবার একদিন আমি এরকম স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখেন কি ফিল করেন? ফিল করি। আচ্ছা। পরে ওইটা ফিল করছি আমি যখন বাইরে ছিলাম, বাইরে গেছি একটা রাত্রে 11:30-12টার দিকে এক ফ্রেন্ডের কাছে একটা শীট ছিল আমার, তো আমি ওর কাছে নিতে গেছি। ওর কাছ থেকে শীট নেওয়ার পরে যাওয়ার সময় আমার সাথে কিছুই নাই। শীট নেওয়ার পরে ওর বাসা থেকে বাইর হওয়ার পরে আমি যখন যতদূরই হাঁটি মনে হচ্ছে আমার পিস পিস কেউ হাঁটতেছে। আচ্ছা, পিস পিস কেউ হাঁটে। সেটা ঠিক কখন? 11:30-12টার সময়? 11:30টার দিকে। আচ্ছা, কোন এলাকাতে আপনার ফ্রেন্ডের বাসা ছিল? ফ্রেন্ডের বাসা ছিল কমলাপুরে। ও, আপনি কমলাপুরে এসেছিলেন? হ্যাঁ, আমি পুলিশ লাইন থেকে কমলাপুরে আসছিলাম। আচ্ছা,
11:30 অতটা বেশি রাতও না জেলার জন্য একটা। তো আমি যখন ওর সাথে দেখা করি তখন কোনো সমস্যা নেই, বাট ওর কাছ থেকে যখন ফেরত আসি তখন মনে হচ্ছে কি আমার পিছ পিছ হাঁটতেছে। তো রাস্তায় তো লাইট আছে, তো পিছন দিক ঘুরে আমি কাউকে খুঁজে পাইনি, মানে পুরা রাস্তায় আমি একা। আচ্ছা, তো হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট লাগবে হাইটে আসতে। তো বাসার কাছে যখন চলে আসি, বাসার কাছে একটু আগেই একটা বট গাছ আছে, অনেক পুরানো বট গাছ, 100 বছর। আচ্ছা, একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার হয়নি, মূলত আপনি ওই সময় কোন পুলিশ ফাঁড়িতে থাকতেন? পুলিশ ফাঁড়ি না, এটা হচ্ছে ফরিদপুর পুলিশ লাইন। ফরিদপুরে সেটা? ফরিদপুর পুলিশ লাইন। আচ্ছা, আর কমলাপুর তো মূলত ঢাকার কথা বলছেন কি আপনি? না। ও আচ্ছা, কমলাপুর কি? ফরিদপুরই কমলাপুর পুলিশ লাইনের পাশে এলাকা। আচ্ছা, অ্যাকচুয়ালি আই গট কনফিউজড, দ্যাটস ওয়াই আমি আবার আপনাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, তারপর ওই সেই কমলাপুরে কি হলো আপনি বলেন। কমলাপুরে কিছু হয় না, কমলাপুরতে যখন আমি ফেরত আসি তখন আমার সাথে হয়েছে কি যে অনেক জোরে বাতাস হওয়া শুরু করছে হঠাৎ করে। আচ্ছা, সে রাতের বেলাতে? রাতের বেলাতে বাতাস হওয়াটা নর্মাল জিনিস, এটা তো হাই কোয়ালিটি জিনিস যে ইমাজিন করবো কিছু আছে। তো আমার একটু অনুভূতি হচ্ছিল যে পিছনে কেউ আসছে, কিন্তু বাট বলছি আগে যে আমি অনেক ভূতের গল্প টল্প শুনি, তো বিভিন্ন লোকজনের কাছে শুনি যে কোনো কিছু অনুভব করলে বা কোনো কিছু মনে হলে যে আসতেছে কিছু একটা, তোমাদেরকে পিছনে ফিরে তাকাইতে হয় না। আচ্ছা, তো আমি পিছনে ফিরে তাকাইও নেই। তো তখন আসছি, যখন সামনে আসি তখন গাছটা মানে অনেক একটু বেশি বাতাস হয়েছিল। তো আমি তখন একটু ভয় পাইছিলাম যে সামনে কি ঘটবে আমার সাথে। আল্লাহর রহমত আমার সাথে কিছু ঘটেনি, তখন আমি আল্লাহর রহমতে বাসায় পৌঁছাই গেছি। আচ্ছা, আমরা মূল ঘটনাটাতে একটু যাই। আপনি মূল ঘটনা বলছিলেন যেটা প্রথমে, যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনি কোন একটা অবয়বকে দেখতে পাচ্ছেন। তারপর তো এটার সাথে তো ওই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। এখন যে ঘটনাটা বললেন আপনি কমলাপুরতে আসার সময়, আমি বলতে পারবো না, কারণ আমি। আচ্ছা, পরে কি সেই ঘটনা কোনো পুনরাবৃত্তি হয়েছিল? এমন কি হয়েছে যে আপনি আবারও দেখতে পান ওইরকম টাইপের কোনো? না, এখন দেখতে পাই না, বাট আমার কাছে মনে হয় যে আমি রাত্রেবেলা যখন একা থাকি তখন আমার সাথে কিছু একটা থাকে, বাট অনুভূতি করি, বাট আর সামনে পাই না। ফার্স্ট টাইম যেরকম সামনে আসছিল একটা কালো অবয়ব, সেরকম আমি সামনে কোনো কিছু পাই না। যদি আমি পাই তো আবার দেখা হবে। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা? হ্যাঁ, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের ডরে এসে আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওয়েলকাম। চলছে ডর, শান্ত এবং সুমন আছে এবং আমরা একের পর এক ঘটনা শুনে যাচ্ছি। আর সুমন, কেমন লাগলো আগের যে ঘটনাটা শুনলে? আমি বলেছি আসলে ঘটনার সময় যে কি রকম মনে হয়েছে আমার কাছে। কি জানো, তুমি যে কথাটা বললে না, সেই জিনিসটা আমার সাথেও ঘটেছে এবং আমার এক আত্মীয় বাসায় আমি সেই ব্যাপারটা দেখেছিলাম যে জিন কিভাবে নামানো হয়, এবং জিনের ভয়েস আমি শুনেছি কিন্তু অবয়ব দেখিনি। যাই হোক, সেই ঘটনা তো চলে গেছে, আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। রাইট, আমরা পরবর্তীতে যেই অতিথি আমাদের সাথে আছে আমরা তার ঘটনা শুনবো, তার এক্সপেরিয়েন্স গুলো শুনবো। সেই এক্সপেরিয়েন্সে যাওয়ার আগে একটু আমরা আবার বলতে চাই যে অনেকেই রয়েছে যে পুরো দেশ জুড়ে, আমরা জানি দেশের বাইরেও অনেকেই রয়েছে যারা আমাদের সাথে প্রায় ইমেইল করে, আমাদেরকে ফেসবুকে নক করে আমাদের সাথে যোগাযোগ করতে চায়। তাদেরকে বলি যে ফেসবুকে যদি যোগাযোগ করতে চান, ডরের পেজ রয়েছে, এখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। তবে আমাদের কাছে যদি আমরা বলি যে পুরো শ্রোতা যারা আছে, সেটা বাংলাদেশের যে প্রান্তেই আপনি থাকেন না কেন, প্রত্যেকের প্রতি আমাদের সমান অগ্রাধিকার। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, ডর টিম আপনাকে সমান অগ্রাধিকার দেবে। প্রত্যেকটা লিসনার আমাদের কাছে একদম ভ্যালুয়েবল লিসনার। আপনারাই হচ্ছেন ডরের প্রাণ, এটা আপনি যে প্রান্তেই থেকে থাকুন না কেন। তো যাই হোক, আমরা ঘটনায় চলে যেতে চাই এবার। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার। আমার নাম হচ্ছে রিজন আহমেদ, আমি ঢাকা রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। ওকে, আমরা ঘটনায় যাই। আপনার কাছে আমরা মানে ডর টিমের কাছে আপনার সম্পর্কে যতটুকু শুনেছি যে আপনার মামার কোনো একটা এক্সপেরিয়েন্স আছে যেটা আপনি শেয়ার করতে চান। সো আমরা সেই এক্সপেরিয়েন্সটা শুনি। ঘটনা আমার মামার। তো আমার মামা এমন সময় আসছিল যে তিনি ব্যবসা করতেন, কোনো লাভ দেখতে পাচ্ছিলেন না। কত বছর আগের ঘটনা এটা? আরো 6 থেকে 7 বছর আগের ঘটনা। আচ্ছা, মানে আপনার মামার একটা খুব বাজে একটা সময় যাচ্ছিল। একটা বাজে সময় যাচ্ছিল, তিনি ব্যবসা করুক বা চাকরি করুক, মানে কোনোভাবে উঠতে পারছিলেন না, তোমার সংসার চালাতে পারছিলেন না। তিনি মন খারাপ করে এরকম রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে একদিন নদীর কিনারে গেছেন। কোন এলাকায় সেটা? সেটা হচ্ছে ফরিদপুরের কোন একটা এলাকা। তো তিনি সেখানে যাওয়ার পর তার মনে একটা খেয়াল আসলো যে আমি, অনেকে তো পীর ফকিরের কাছে যায়, তো আমি একটু পীর ফকিরের কাছে যে দেখতে পারি বা আমার ঘটনা শেয়ার করতে পারি যে আমার তো এই অবস্থা। তো তিনি এরকম চিন্তা করতে না করতে তিনি এক জঙ্গলের ভিতরে যাচ্ছিলেন, তো এরকম একটা পীর ফকির টাইপের একজন লোককে তিনি দেখতে পেলেন। তো তিনি
তার কাছে গিয়ে ঘটনাগুলো শেয়ার করলেন এবং তাকে বললেন যে ভাই আমার তো এই অবস্থা, তো আমি কি করতে পারি। তো তিনি তাকে আমার মামাকে বুদ্ধি দিলেন, কিছু আমল করো, এইভাবে আমল করো। আর একটা জিনিস দিলেন আমার মামাকে, সেটা হচ্ছে যে তুমি যাবে অমুক জায়গায় একটা কবরস্থান আছে, গোরস্থান আছে, ওখানে একটা বট গাছ আছে এবং বট গাছের নিচে একটা কবর আছে যেখানে তুমি যে ঝাড়পুছ করবে এবং জিয়ারত করবে। আচ্ছা। তো আমার মামা ওখানে যে প্রতিদিন নিয়মিত ওখানে এরকম ঝাড়পুছ করতেন, এরকমের মুনাজাত করতেন, দোয়া করতেন। হ্যাঁ, এর আগে একটা ঘটনা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওই কবরস্থানে নাকি কেউ আর কি এর আগে যে অনেক পুরানো কবরস্থান ছিল, যে কেউ নাকি ওটা খনন করতে পারতো না। মানে খনন করতে পারতো না মানে ওটার ভিতরে আর অন্য কোনো মানুষকে মানে কাফন করতে হয়নি, কবর দেওয়া হয়নি। এটা হচ্ছে এরকম যে কবর তো প্রত্যেকটা কবরই শান্ত মানে একটা নির্দিষ্ট সময় পরে পুনরায় কবর দেওয়া হয়, কিন্তু ওই কবরস্থানে এই কবরটাতে আর কাউকে কবর দেওয়া যেত না আর কি। আচ্ছা। তো আমার মামা ওই পীর ফকিরের মানে ফকিরের দরবেশের কথা মতো প্রতিদিন ওখানে ঝাড়পুছ করতেন এবং ওখানে যে এরকম দোয়া করতেন, অর্থাৎ মানে জিয়ারত করতেন। আচ্ছা। তো এমন একটা সময় এলো যে তিনি মানে তার ব্যবসা বাণিজ্যের রাস্তা মানে পেয়ে গেছেন, তিনি অনেক সচ্ছল হচ্ছে দিনের দিন। একদিন হলো কি তিনি খুব দুপুরবেলা গেছেন, কোনো লোকজন নেই কবরস্থানে। তো তিনি সেখানে গিয়ে দেখলেন যে সেখানে 4টি লাশ ওই কবরের পাশে। দুপুরবেলা কোনো লোক নেই, কোনো লোকালয় নেই, মানে একবারে নিস্তব্ধ এলাকা হয়ে রয়েছে। তো সেখানে যে তিনি 4টি লাশ দেখে কিছুটা আতঙ্কিত এবং ভবড়ে গেলেন। তো তিনি করলেন ভয় পেয়ে তিনি কবরস্থান থেকে বের হয়ে যাইতেছেন। তো বের হয়ে যাবেন কি তিনি আরেকবার ফিরে তাকালেন এবং দেখলেন সেখানে সেই দরবেশ, যে দরবেশ তিনাকে এখানে আসতে বলেছে এবং ঝাড়পুছ করতে বলেছে, জিয়ারত করতে বলেছে, সেই দরবেশ সেখানে তিনি লক্ষ্য করলেন। তিনি আর কোনো কথা না বলে ভয় পেয়ে চলে গেলেন। মানে বের হওয়ার সময় দেখতে পেলেন যে ওই যে তার পাশে হচ্ছে যে দরবেশ আপনার মামাকে হচ্ছে সাজেস্ট করেছিল তাকে দেখতে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওকে। তো উনি কথা না বলেই চলে গেছে? উনি আসলে ঘটনা হচ্ছে হঠাৎ করে তিনি ওই লাশগুলো দেখে মানে ভবড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। লাশগুলো কি বের হয়েছিল, মানে কিভাবে ছিল? লাশগুলো ছিল কাফন মোড়ানো ছিল, সাদা কাফন যেরকম মোড়ানো থাকে। আচ্ছা আচ্ছা। জাস্ট সিম্পল যেভাবে আর কি লাশ থাকে সেভাবে ছিল। তো তিনি ভয় পেয়ে ওখান থেকে চলে গেছেন। পরে তিনি যেই ওই ফকিরের সাথে যেখানে দেখা হয়েছিল তিনি সেখানে খোঁজ নিলেন এবং সেখানে গেলেন, যে তিনি তাকে আর পাননি। তো এলাকার লোকজনদেরকে তিনি বললেন যে এরকম এরকম এখানে একজন দরবেশ বসতো, আমি তো দেখছি। এই দরবেশটা আসলে কোথায় বসতো স্পেসিফিক? ওখানে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে একটা বাঁশের ছোপ ছিল, ওটা নিচে উনি বসতেন আর কি। মানে যখনই আপনার মামার সাথে দেখা হয়েছে ওই মানে দরবেশকে ওখানেই উনি পেয়েছেন। আচ্ছা। তো ওখানে সব কথা শেয়ার করেছিলেন। তো ওখানে তিনি ফিরে যান এবং যে দেখেন ওই দরবেশ নেই। এলাকার সকলকে জিজ্ঞান যে এখানে আমি তো কতদিন যাবত আসতেছিলাম, এক দরবেশের সাথে আমার দেখা হতো, তো তিনি এখন কোথায় গেল? তো এলাকার লোকজন তাকে ঘটনা বললো যে এখানে তো আরো দরবেশ থাকতো আজ থেকে বহু বছর আগে, আর তিনি তো মারা গেছেন বহু বছর আগে। তিনার লাশ হচ্ছে যে অমুক কবরস্থানে অমুক এক বট গাছের নিচে। আচ্ছা। তারপরে তিনি আমার মামা বুঝতে পারলেন যে ঘটনাটা হচ্ছে এরকমের ছিল যে তিনি যেই কবরটা জিয়ারত করতেন মূলত ওই কবরটা হচ্ছে ওই দরবেশের কবর ছিল। ওই দরবেশের কবর ছিল। তো তিনি ওখানে মানে বুঝতে পারলেন যে এতদিন যার সাথে যার দেখা হতো সেটা নিশ্চয়ই কোন সুপার ন্যাচারাল ঘটনা ছিল বা এরকম টাইপের কিছু ঘটনা ছিল, যে কারণে তিনি ওই দরবেশ তাকে দিয়ে ওই মানে কবরটা ঝাড়পোছ করাতেন এবং দোয়া করাতেন। আচ্ছা আচ্ছা, এরকম একটা ঘটনা। আমি জানি না শান্ত, আসলে এটা নিয়ে আমি কি বলবো, হরর কোনো কিছু কি বলা যায় এটাকে? আই ডোন্ট থিঙ্ক সো যে এটা হরর কোনো কিছু কিনা, কারণ আমরা এই ধরনের অনেক ঘটনা আমি পেয়েছি। একটা ঘটনা আমি বলি যে ডরে একবার ফোনে আমি একটা ঘটনা পেয়েছি যে কোন একটা মাজারের নিয়ে উনি একটা ঘটনা বলতে চেয়েছিলেন এবং ঘটনাটা এরকম ছিল যে কোন একজন দরবেশকে নাকি রাতের বেলা দেখা যেত যে সে এক কবর থেকে উঠে আরেক কবরে যেত। আচ্ছা, তো সেটা শেষ পর্যন্ত তার সাথে কন্ট্যাক্ট করা যায়নি, তো সেই জন্য আমরা সেই ঘটনাটাকে আমরা অন এয়ারে আনতে পারিনি এবং আমি চাইনি যে সেই ঘটনাটা আমি নিজে বলতে, এবং আজও আমি নিজে বলছি না, কারণ আমি চেয়েছি যে এটা যার ঘটনা সেই যদি বলতে পারে তাহলে এই ঘটনাটা আমরা অন এয়ার করবো, তাছাড়া আদারওয়াইজ আমি এই ঘটনাটা অন এয়ার করবো না। দ্যাটস ওয়াই আমি শুধু আজকে একটু সেন্সটা দিলাম যে এরকম একটা ঘটনা আমরা পেয়েছিলাম কিন্তু আমরা অন এয়ার করতে পারিনি। আসলে কিছু ব্যাপার থাকে কি যেগুলোকে আসলে না অলৌকিক বলাটাই বেটার। আসলে রাইট, এটা অলৌকিকই আমরা বলতে পারি অনেকটা, যে এখানে মানে আমি প্যারানর্মাল কোনো কিছু একটা কোনো কিছু দেখি না। তবে আমি একটা মোটিভও খুঁজে পেলাম না। আলটিমেটলি ওই দরবেশ উনাকে উপকার করলো
ওনাকে খুব মানে হতাশা থেকে বের করে নিয়ে আসলো, এবং তাছাড়া হঠাৎ করে আবার 4টা লাশই বা কেন দেখালো? 4টা লাশের ব্যাপারটা কিন্তু রহস্য রয়ে যাচ্ছে, কারণ 4টা লাশ কোন জায়গা থেকে আসলো, কেন আসলো, আর কবরের বাইরে কেন পড়ে থাকে, কেন পড়ে থাকবে, এবং কেনই বা আবার উনার মামাই দেখতে পাবে, সেটা আর কেউ দেখতে পাবে না। এটা আসলে একটা মিস্ট্রি বলা যেতে পারে। তো এখন আপনার মামা কি অবস্থায় আছে? এখন ভালো অবস্থায় আছে? হ্যাঁ, আমার মামা এখন সব সময় ওই কথা বলেন এবং আমাদেরকে শেয়ার করেন, এবং কেউ নতুন কারোর সাথে দেখা হলে উনি এই কথাগুলো শেয়ার করেন বা আমাদেরকে এরকম বলতেন। আমি বলতে চাচ্ছি যে উনি কি এখন মানে বেশ সচ্ছলই আছেন। ওকে, যাই হোক, আমরা সবসময় যে হরর ঘটনাই শোনাচ্ছি আপনাদেরকে, বিষয়টা এরকম না। কিছু মাঝে মাঝে কিছু আমরা অলৌকিক ঘটনাও শোনাতে পারি, এবং আমি মনে করি যে এটা ওয়ান কাইন্ড অফ একটা অলৌকিক ঘটনা। এবং একটা বিষয় হচ্ছে মানে দুই ঘটনার ক্ষেত্রে সেম হয়, যেগুলো হচ্ছে কোনো ব্যাখ্যা থাকে না। যেমন কেন হচ্ছে যে সেই দরবেশ বা পীর বা যে ফকিরের সাথে কথা হয়েছে, কেন সেই ফকির তাকে ওই কবরই জিয়ারত করতে বললো, ওভার মানে কেন, আমরা কিন্তু কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। সেটাই হরর কাহিনীগুলোর মধ্যে বা ঘটনাগুলোর মধ্যে কিন্তু সেই কথাই বলা হয়, মানে সেই জিনিসই হয়ে যায়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গল্প শুনতে শুনতে গভীর রাত। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেটা মনে করিয়ে দিচ্ছিলাম, আসলে এই অনুভূতিটা কি আজকে রাতে ভাইরাল হয়ে গেল কিনা? অনেকে আমাকে ফেসবুকে লিখছেন যে কেন বলছো, আমার খুব ভয় লাগছে। যে কথাটি বলছিলাম, ভয়ের স্বাদটা আসলে খুব মারাত্মক। মানুষ ভয়ের স্বাদ পেতে চায়, এবং যে কারণেই বছরের পর বছর, যুগের পর যুগ হলিউডে, টলিউডে বড় বড় বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে। ভৌতিক গল্প পড়তে ভালো লাগে বলেই ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আপনারা যারা গল্পটা শুনছিলেন, তাদেরকে একটা ছোট্ট গল্প বলি, আমার নিজের গল্প, একেবারে খুব খুব কাছের মানুষের গল্প। আমার খুব কাছের বন্ধু ছিল এক সময়। ও এই জিনিসটা অনুভব করত, একা থাকলে কিংবা খুব নির্জন জায়গায় থাকলে ওর কাছাকাছি কেউ একজন খুব কাছাকাছি থেকে ওকে ফলো করেছে বা করছে। এই অনুভূতিটা ভয়ের তীব্র একটা অনুভূতি। যারা অনেক যুক্তিসিদ্ধ মানুষ আছেন, যারা কোনো কিছুতেই ভয় পান না কিন্তু ভয়ের স্বাদ নেবার ইচ্ছা আছে, একটু চেষ্টা করে দেখতে পারেন। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে, সুমন ও শান্তর কাছে, যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, ঠিক সেখান থেকেই। ডর। তো সবার ঘটনা তো মোটামুটি শোনা হয়ে গেল। এখন হচ্ছে এই যে স্পটে আমরা আসলাম, স্পটের ঘটনাটা শোনা খুব দরকার, কারণ কেন আমরা এটাকে বেছে নিলাম এই জিনিসটা সবাইকেও জানানোটা দরকার। তো সুমন, যে বিষয়টা হয়েছে যে আমরা যতটুকু শুনে এসেছি ডর টিমের কাছে, যে আজকে যে জায়গাটাতে আমরা বসে আছি, এই জায়গাটা নিয়ে কিন্তু বেশ বড় একটা ঘটনা রয়েছে। বেসিক্যালি সেটা অনেক আগে থেকেই মানে এখানকার মানুষ জানে, তুমিও ভালো জানো। তুমি যদি একটু ছোট করে বলতে, তারপর আমি আবার বাকিগুলো বলছি। ওকে, আমি আসলে শুরু করছি। আসলে এই জায়গাটাতে আসার কারণটা হচ্ছে কি, আমরা এই যে জায়গাটাতে বসে আছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা যখন ওই জায়গাটা দিয়ে ঢুকলাম, ওখানে কিন্তু ছোট্ট একটা ঘরের মতো ছিল। ওখানে কিছু মানুষজন থাকে, যদিও যার কথার উপর ভিত্তি করে আমরা এসেছি ওই মানুষটা বর্তমানে নেই, উনি চলে গেছে। বাট উনার যেই এক্সপেরিয়েন্সটা, এটা কিন্তু এখানে বর্তমানে যারা আছে তাদের মধ্যে কিছুটা হলেও কাজ করে, যদিও তারা এটার খুব একটা আজ এখনো পায়নি। তো আমরা যার ঘটনার উপর ভিত্তি করে এখানে এসেছি, তার নামটা না হয় নাই বলি, কারণ তার একটা নিষেধ রয়েছে এই নামটা বলার ক্ষেত্রে। এবার মূল ঘটনাটা শুরু করি। এই জায়গাটা বালি দিয়ে ভরা হয়েছে খুব বেশি দিন হয়নি, আমি যতটুকু শুনেছি হয়তো বা বছরের কাছাকাছি সেরকমটাই হবে, সেরকমই কিংবা আরো কম বেশি হতে পারে, আমরা এক্সাক্ট সময়টা জানি না। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, বর্তমানে বর্ষাকাল এবং চতুর্দিকে কিন্তু পানি রয়েছে, শুধু রাস্তার এক সাইডেই হচ্ছে যে যেখান থেকে আপনি সরাসরি আসতে পারবেন, বাকি সব দিকেই কিন্তু পানি। শীতকালে এই জায়গাগুলো একদম কিন্তু শুকিয়ে যায়, তখন কিন্তু আশেপাশের মানুষজন যাদের ক্ষেত খামার রয়েছে, অনেক ফসলের চাষ হয় এখানে, যারা এই হাইওয়ে দিয়ে আসা যাওয়া করে তারা নিশ্চয়ই দেখতে পারেন। তো ঘটনা হয়েছে যে আজকে যেই জায়গাটাতে আমরা বসেছি এবং বিস্তীর্ণ যেই জায়গাটা বালি দিয়ে ভরাট করা হয়েছে, একটা সময় কিন্তু এই জায়গাটা আসলে এরকম যে পাশের ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন পানির নিচে যেগুলো রয়েছে এখনো, একটা সময় কিন্তু এগুলো এই ধরনের ক্ষেতই ছিল। পরবর্তীতে হয়তো
যারা কিনেছে বর্তমানে তারা কিনে কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো কিছু করার জন্য হয়তো কিনেছে, যারা বালি দিয়ে পুরো জায়গাটা ভরাট করে ফেলেছে। এবং ভরাট করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক ইট বালি সিমেন্ট দেখা যাচ্ছে। সো যখন ওনারা এগুলো আনে এবং এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য নিশ্চয়ই কোনো মানুষের রাখাও দরকার, সেজন্যই কিছু মানুষ রাখা হয়েছিল, হয়তো 2-1 এখানে। তো তাদের মধ্য থেকে একজন ছিল যে এখানে রাতের বেলা দিনের বেলা মানে 24/7 থাকতো এখানে এবং পাহারা দিত এই জিনিসপত্রগুলো। তো তাদের মধ্য থেকে একজনের সাথে যেই ধরনের ঘটনা ঘটতে থাকে, আসলে ওই ঘটনাটাই আজকে আমাদেরকে এত দূরে টেনে নিয়ে এসেছে। এবং এই ধরনের ঘটনা কিন্তু থাকে বেসিক্যালি হচ্ছে মানে এমন হয় কি কিছু জায়গা থাকে না যে জায়গাগুলো নিয়ে মানে কিছু রহস্য থেকেই যায়, এই জায়গাটাও কিন্তু সেরকমই একটা জায়গা। কারণ যে ছেলেটি আমাদেরকে এই ঘটনাটা বলেছিল যে এখানে থাকতো রক্ষণাবেক্ষণের জন্য, তো প্রায় এরকম খালি জায়গা যেখানে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং করার প্ল্যান চলছে বা জিনিসপত্র এনে রাখা হয়েছে, ওখানে কিন্তু এরকম 2-1 পাহারাদার থাকেই। তো এখানে যে মূল ঘটনাটা হচ্ছে এরকম যে যেই লোকটা প্রথম দিকে থাকতো এখানে, মানে একটা খুব সিম্পল একটা বিষয় দিয়ে মানে তৈরি হয়েছে যেটা সবাই ইগনোর করবে। কারণ হচ্ছে আপনি তো যখন ঘুমাতে যান অনেকেই তো অনেক ধরনের স্বপ্ন দেখেন। সব স্বপ্ন কি আপনি সব সময় মনে নিয়ে বসে থাকেন? নিশ্চয়ই না। কিন্তু এই লোকটার ক্ষেত্রে যেটা ঘটেছিল, উনি যেদিন এখানে থেকে থাকা শুরু করেছে ঠিক 2-1 দিন পর থেকে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা হচ্ছে এরকম যে ঠিক আমরা এখন যেখানে রয়েছি না, এবং যে জায়গাটা আপনাদেরকে ইন্ডিকেট করেছি, ওই জায়গাটাতে একটা কবরস্থান আছে। এবং হ্যাঁ ঠিক আছে, দেখেছে, একদিন স্বপ্ন দেখতেই পারে। তারপরেও উনি স্বপ্ন দেখেছে, ওকে ইগনোর করা যায়, মানে হয়তো এটা মাথায় আসেনি। কিন্তু যখন দিনের পর দিন কন্টিনিউয়াস উনি প্রতিদিন এই স্বপ্নটা দেখে যাচ্ছে ঠিক একটা জায়গায়, মানে ঠিক একটা নির্দিষ্ট জায়গায় উনি প্রতিদিন রাতের বেলা স্বপ্ন দেখছে যে এখানে একটা কবরস্থান আছে, স্পষ্ট দেখতে পাচ্ছে। এবং সেই কবরস্থানেই তাকে মনে হচ্ছে যে ঘুমের মধ্য থেকে তাকে আকর্ষণ করছে ওইদিকে। তো দিনের বেলা সে যথারীতি ঘুম থেকে উঠে ওই জায়গাটাতে যায়, দেখে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখে যে কবরের কোনো চিহ্ন মাত্র নেই, বালি দিয়ে ঢাকা, আর বাড়ির পাশাপাশি হচ্ছে কিছু জিনিসপত্র রাখা আছে, ইটের বস্তা দেখা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে খুঁজে পাওয়ার কথাও না, কিন্তু তার মাথায় থেকে যায় যে এখানে তো একটা কবর থাকতে পারে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটে, একটা পর্যায়ে উনি যখন ইগনোর করা শুরু করে, কিন্তু ইগনোর করে বেশি দিন থাকতে পারেনি। এই জিনিসটা এত ফ্রিকোয়েন্টলি ঘটে, একটা পর্যায়ে উনি প্রতিদিনই নাকি স্বপ্ন দেখতো, ঘুমাতে গেলেই স্বপ্ন দেখতো যে এখানে একটা কবর আছে, যে কবরটা তাকে অদৃশ্য ভাবে তার মনে হচ্ছে যে তাকে আকর্ষণ করছে, তাকে ওই জায়গাতে নিয়ে যাচ্ছে। ইভেন এমনও নাকি হয়েছে একদিন ঘুমের ঘোরে সে এইখানকার কাছাকাছি চলে এসেছিল, এবং তার সাথে যেই লোকটা থাকতো সে হঠাৎ করে তার সামহাও ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে যখন গেছে সে দেখছে যে রাতের বেলা সে এই দিকে হেঁটে আসতেছে, এবং পেছন থেকে তাকে যখন ডাকা হচ্ছে তখন তার কোনো সেন্স নেই, সে হেঁটেই যাচ্ছে একভাবে। তখন তার পাশের লোকটার মানে সন্দেহ হলো যে এরকম ভাবে হাঁটছে কি আসলে, মানে এত রাতের বেলা খুব আস্তে করে ডাক দিলেই শুনতে পারার কথা, এত জোরে জোরে ডাকছে তারপরে শুনছে না কেন। তখন সে টর্চ নিয়ে মানে তার এখানে আসে, এবং কাছাকাছি এসে যখন তাকে ধরে তখন হঠাৎ করে সে মানে পড়ে যায়, এবং পড়ে গিয়ে তার ব্যথা পায়, একটা হাতের মধ্যে মনে হয় ব্যথা পেয়ে যায় পড়ে যাওয়ার, এবং তখন কিন্তু তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে নিজেও কিন্তু ভয় পেয়ে যায় যে অ্যাকচুয়ালি কি হয়েছে বুঝতে পারছে না, এমন টাইপের অবস্থা। রাইট। এবং তখনই মানে হঠাৎ করে সে মানে ঘুম থেকে মনে হয় জেগে উঠে যে আমি এখানে কেন, এই ধরনের একটা ফিলিংস চলে আসে। তো তার পরবর্তীতে এই ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটে, এবং একটা পর্যায়ে যেটা যায় যে লোকটা খুব অস্বস্তিতে পড়ে যায়, যে এমন হয়েছে যে সে দিনের বেলা বসে আছে, তার হঠাৎ করে মনে হচ্ছে যে ওইখানে একটা কবরস্থান আছে। দিনের বেলাতেই মনে হয় সে ইলিউশনের মধ্যে দেখতে শুরু করেছে যে ওইখানে একটা কবরস্থান আছে। তো বারবার স্বপ্ন দেখার পর, বারবার এই ধরনের ঘটনা ঘটার পর ওই লোকটা একটু কিউরিয়াস হয়ে যায়, এবং একটু দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, একটু দূরে না বেশ ভালো দূরে দেখা যাচ্ছে, বেশি দূরে হলেও কিন্তু তারা এই জায়গাটা সম্পর্কে কেউ না কেউ কিছু না কিছু জানে। তো পরে এক মুরব্বীর কাছ থেকে জানতে পারে ওই লোকটা যে এখানে একটা লোকের কবর দেওয়া হয়েছিল, সেটা অনেক আগে, তখন এই জায়গায় একদমই ক্ষেত ছিল, তো তার জায়গার উপরে তাকে কবর দেওয়া হয়। পরে তো এখন জায়গা মানে একটা রেভুলেশনের মতো হয়ে গেছে, একদম বালিটারি সবকিছু ফেলে দেওয়া হয়েছে। তারপরে কোনো এক কারণে হয়তোবা মানে যে লোকটা স্বপ্ন দেখছে তার ধারণা যে সে সেই কবরটাকে দেখতে পায়, যে কবরটা মানে যাকে কবর দেওয়া হয়েছিল। সো
এরপরে আসলে ঘটনাটা হচ্ছে কি, এরপরে একটা পর্যায়ে এরকম অবস্থায় চলে যায়, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে থাকে। এই জিনিসটা তার মধ্যে মানে খুব ভয় ঢুকে যায়। তো একটা পর্যায়ে উনি নাকি এখানকার চাকরি ছেড়েই চলে যায়, এবং তার সাথে যেই লোকটা ছিল কিছুদিন পরে সেও চলে যায়। সে আসলে কেন চলে গেছে এটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আর আমরা বলেছিলাম যে বর্তমানে যে এখানকার দায়িত্বে রয়েছে তার সাথে কথা বলার জন্য, তাকে আমরা মানে অনুরোধ করেছিলাম যে এই এক্সপিরিয়েন্সটা আমরা তার কাছেই শুনতে চাই। কিন্তু সে আমরা যথেষ্ট অভয় দিয়েছিলাম তাকে যে তার সমস্ত পরিচয় সমস্ত কিছু গোপন করা হবে। সামহাও কোনো একটা কারণে সে বলতে রাজি হয়নি। সো আমাদেরই আসলে দুর্ভাগ্য যে আমরা তার মুখ থেকে শুনতে পারলাম না, থেকে ঘটনাটা শুনতে পারিনি, যেটা শুনতে পারলে হয়তো খুব ভালো হতো। তো যাই হোক, এটা হয়তো খুব বড় কোনো একটা ঘটনা না অনেকের কাছে, বাট আমাদের কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং একটা ঘটনা। সো আমরা যেতে পারি, কারণ আমরা কিন্তু এখনো জানি না যে কনস্ট্রাকশনটা তৈরি হওয়ার অপেক্ষায় আছে। কে জানে যে সেই কনস্ট্রাকশনেও পরবর্তীতে কেউ কোনো কিছু দেখতে পায় কিনা, কারণ আমরা তো এরকম ঘটনা অনেক পেয়েছি। সেটাই। তো যাই হোক, এই ছিল এখানকার ঘটনা, যে জন্য আজকে এত দূরে আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। এবং আপনাদেরকে আরো একবার সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই ডর টিমের পক্ষ থেকে, যে আপনারা আমাদের এই জার্নিতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন। সো আজকের মতো আমরা ডরের জার্নিটা এখানেই শেষ করতে চাই, এবং আমরা আবারও সবাইকে কথা দিতে চাই ডর টিম আরো এক ঝাঁক অতিথি নিয়ে আপনাদের সাথে কোনো একটা হন্টেড প্লেস থেকে যোগ দিবে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অন্যরকম একটা অনুভূতি নিয়ে শেষ হচ্ছে আজকের ডর। 6 জন বন্ধুকে পেয়েছিলাম আমরা। হয়তো আগামী পর্বে 6 জন কিংবা তার থেকে বেশি। হয়তো আপনিও থাকতে পারেন আমাদের সাথে। ডর এগিয়ে চলছে। ডর মানে ভয়, আর সেই ভয়টি 6 জন থেকে সহস্রাধিক জনে আমরা ছড়িয়ে দেই। বিজ্ঞান দিয়ে উত্তর খুঁজলে আমরা আপনাকে মানা করব না, কারণ আপনি যদি পুরোপুরি বৈজ্ঞানিক একজন মানুষ হয়ে থাকেন, এই অনুষ্ঠানটি আপনার জন্য নয়। যারা ভয়ের স্বাদ পেতে ভালোবাসেন তাদের জন্যই ডর। আবারও ফিরব, কথা দিচ্ছি। লোবান, সুমন, শান্ত এবং আমি আরজে কিবরিয়া। আর সাথে থাকবেন হয়তোবা আপনি। শুভরাত্রি।